আপনারা বিজ্ঞান চেতনা পরিষদের নিয়মিত পাঠচক্রে সবাইকে স্বাগতম। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই পাঠচক্রটা 4টা পর্বে সাজিয়েছি। বিগত দুটি পাঠচক্র বিষয় ছিল আর্য অনার্যের চিন্তার সংঘাত, সংস্কৃতি সংঘাত, এবং গত সপ্তাহে যে পাঠচক্রটা হয়েছিল সেটা ছিল মূলত চারবাক দর্শনের উপর নিয়ে আলোচনা, এবং আমরা যে তৃতীয় পর্ব আজকে সাজিয়েছি বৌদ্ধ দর্শন ও জাতীয়তাবাদের রূপরেখা, এবং এটার শেষ বৈঠকটা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার। তো আমাদের আজকে বক্তা হিসেবে যে ছিলেন তিনি সৈয়দ নিজার আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। তো আমরা আর বেশি ভূমিকা না বাড়িয়ে সরাসরি বক্তার কাছে চলে যাব। বক্তা নিজার আলম। আমি আলোচনার শুরুতেই একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল আলোচনার বিষয়বস্তু বুদ্ধ দর্শন, এবং সেই প্রেক্ষিতে থেকে হয়তো আমাদের কোনো জাতীয়তাবাদের কোনো রূপরেখা পাওয়া যায় কিনা না সে বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত। সবাই একটু মোবাইল ফোনটা একটু অফ রাখবেন, কারণ এখানে আমাদের রেকর্ড হচ্ছে, তো একটু মানে অসুবিধা ভাইব্রেশন মধ্যে রাখবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ দর্শন, এবং সেই প্রেক্ষিতে যদি কোনো বাংলাদেশের জাতীয়তাবাদের কোনো যদি রূপরেখা পাওয়া যায় সেটা এক ধরনের অনুসন্ধান এবং এক ধরনের প্রস্তাবনাও রাখা। তো দুটো কারণে আর কি আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে যে জাতীয়তাবাদের এই অংশটা আমি আগামী বক্তৃতার সাথে একবার লাস্টে ফেলতে যাচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে আগামী বক্তৃতাটা হচ্ছে মূলত মানে যে উপনিবেশিত সময় অথবা ব্রিটিশ পিরিয়ডে যে আমাদের এখানে যে দর্শন চিন্তা, তার সাথে যে আত্মপরিচয়ের যে রাজনীতিগুলো এবং সেখানে হিন্দু জাতীয়তাবাদের উত্থান, এই বিষয়গুলো আলোচিত হবে। সেখানে হয়তো বা এই জাতীয়তাবাদের বিষয়টা আসলে পুরো জাতীয়তাবাদগুলো দীর্ঘ আলোচনা করা যাবে। সেই প্রেক্ষিতে আছে মূলত আমি আলোচনাটা মূলত ফোকাস করবো হচ্ছে যে বুদ্ধ দর্শন এবং বাংলাদেশে কীভাবে বুদ্ধ দর্শনের বিকাশ এবং সেটা কীভাবে পরবর্তী সময় অন্যান্য জায়গায় কীভাবে বিকশিত হয়েছে সেই আলোচনাটাই আর কি মূলত আমি এখানে রাখার চেষ্টা করবো আর কি। তো আমরা মূলত সবাই জানি যে বুদ্ধ দর্শনের সাথে গৌতম বুদ্ধের খুব অতপ্রতভাবে সম্পর্ক, এবং গৌতম বুদ্ধের চিন্তা অথবা বাণী অথবা তার জীবন, সেখান থেকে যে দার্শনিক অথবা ধর্মীয় যে রূপদান পেয়েছে পরবর্তী সময়গুলোতে, সেখানে বুদ্ধ দর্শন বলা হয়ে থাকে। এই বুদ্ধ দর্শন মূলত প্রথম পর্যায়ে পালি অথবা মাগধী ভাষায় চর্চিত হলে পরবর্তী সময় সংস্কৃত ভাষার চর্চা শুরু হয় 2nd সেঞ্চুরি থেকে, এবং যা ইভেনচুয়ালি যেটা হয় যে সেটা হচ্ছে যে এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা চিন্তার ধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবং বাংলাদেশের মধ্যযুগে বেশ কিছু দার্শনিক আছেন, যে দার্শনিকদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শান্তরক্ষিত, অতীশ দীপঙ্কর, শিলভদ্র, যাদের এই বৌদ্ধ দর্শনের চিন্তাটা পরবর্তী সময়ে তিব্বতে যায় এবং তিব্বত থেকে পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা বজ্রযানী বুদ্ধিজম বলে থাকি আর কি। তো আমার বুদ্ধিজম খুবই বিস্তৃত একটা বিষয়। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রায় 100 বছরের মধ্যে বুদ্ধিজমের মানে থেরবাদীদের 11টা শাখা এবং হচ্ছে মহাযানীদের মূলত 9টা শাখা, মোটে বড় দাগে প্রায় 20টা শাখা তৈরি হয়। তো আমার আলোচনাটা যেহেতু বাংলাদেশকে কেন্দ্র করে, যে কারণে আমার আলোচনাটা অনেক বেশি মহাযানী বুদ্ধিজম, যা পরবর্তী সময় বজ্রযান এবং সহযান মানে রূপে আমাদের এখানে চর্চিত হয়েছে, এবং যা আমাদের বাউল দর্শনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে বলে অনেকে মনে করেন। তো সেই সূত্রে আমার আলোচনাটা সাজাবো মূলত হচ্ছে যে বুদ্ধের দর্শন, সেখান থেকে হচ্ছে যে মধ্যামিকা দর্শনটা, এবং সেখান থেকে মূলত কি যে বজ্রযান সহযান এই ধারাগুলো। সেই প্রেক্ষিত থেকে হয়তো বা বুদ্ধিজমের অনেকগুলো ধারাই আমার আলোচনা গভীরভাবে বিস্তৃতভাবে আলোচনা হবে না, কিন্তু সেটা মানে নিতান্তই উদ্দেশ্য প্রণীত হবে, যেহেতু আমি এই মাটির চিন্তাটা আলোচনা করতে যাচ্ছি সেই ক্ষেত্র থেকে কি। তো গৌতম বুদ্ধের জন্ম ধারণা করা হয় আনুমানিক 5ম শতকে বিসি। মানে ওনার মূলত কি যে কপিলাবস্তুতে ওনার যে বাবা, কপিলাবস্তু হচ্ছে মূলত যে রাজ্য উনি যেখানে কি যে ওনার বাবা মানে ছোট সামন্তিক জমিদার ছিলেন, এবং পরবর্তী সময় ওনার নানার বাড়ি লুম্বিনীতে যাওয়ার পথে মূলত ওনার জন্ম হয়, এবং লুম্বিনী মূলত নেপালে পড়েছে।
গৌতম বুদ্ধের জন্মের সময় যেটা হয়েছিল যে কোন এক ঋষি ফতোয়া বলেছিলেন খানিকটা হলিউডের মেলোড্রামাটিক স্টাইলে, সেটা হচ্ছে যে ইনি যদি বড় হন তাহলে হয়তো বা অনেক বড় সম্রাট হবেন অথবা অনেক বড় ঋষি হবেন। সেই প্রেক্ষিত থেকে যেহেতু ওনার বাবা নিজেই শাসক, সেখান থেকে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে জগতের যে কষ্ট, তারপর হচ্ছে দুঃখ, এইগুলো থেকে সবসময় গৌতম বুদ্ধকে দূরে রাখার প্রচেষ্টা করেছেন। এবং সেই প্রেক্ষিত থেকে বলা হয়ে থাকে যে গৌতম বুদ্ধ একজন প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথম মৃত্যু, জরা এইসবের অভিজ্ঞতা লাভ করে নাকি। যে ঘটনাটা মূলত বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রাসাদ থেকে যে সময় বাইরে যেতেন সেখানে আসলে সাধারণ এমনভাবে উপস্থাপনা করা হতো যাতে করে যে সাধারণ জীবনযাপন, মানুষের যে জীবনযাত্রা সেখানে সেইভাবে না রেখে মানে একদম আর্টিফিশিয়ালি উপস্থাপন করা হতো। এবং হচ্ছে উনি প্রথমবার যে সময় প্রাসাদে বাইরে যাওয়ার পথে, আমি একটু মানে তাল হারিয়ে ফেলছি আর কি, যে আমি একটু কি করে করছি, সেটা হচ্ছে যে মূলত গৌতম বুদ্ধ ওই প্রাসাদের যে সময় বাইরে যাওয়ার বিষয়ে যেহেতু ওনার রেস্ট্রিকশন ছিল এবং প্রাসাদের বাইরে গেলে সবসময় কিছু নির্ধারিত লোক দ্বারা পরিবেষ্টিত থাকতেন। প্রথমবার যিনি ওই সময় একটা গ্রামে ভ্রমণ করতে গেলেন তখন উনি দেখলেন যে একজন লোক মৃত্যুবরণ করেছে এবং একজন লোক বয়স্ক হয়ে জরাজীর্ণ অসুস্থ। তখন ওনার যে বৃত্র ছিল তাকে জিজ্ঞাসা করলেন যে সে মারা গিয়েছে কেন, অথবা হচ্ছে যে অসুস্থ কেন। এবং সেইখান থেকে ওনার একজনের বুঝতে পারছেন যে চিন্তার আবির্ভাব হয়, সেটা হচ্ছে যে জীবনের মধ্যে দুঃখ আছে। এই যে মেলোড্রামা, যেটা হচ্ছে যে এক ধরনের যে দুঃখর সাথে মানে দেখা, এবং সেই দুঃখ থেকে উনি রিয়েলাইজ করলেন যে জগতের মধ্যে দুঃখময়, এবং এক ধরনের অজীবিত ক্লেম করলেন যে জগতের মধ্যে দুঃখ আছে। এটা অনেকটা হয়তো পরবর্তী সময় একদম মেলোড্রামা করা হয়েছে। মূলত বিষয়টা এমন হতে পারে সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধ নিজে হয়তো মৃত্যু, জরা, দুঃখ এসবের সাথে আগে থেকেই পরিচিত, হয়তো গভীরভাবে লক্ষ্য করেননি কিন্তু দেখেছেন। এবং যার প্রেক্ষিত থেকে যেটা হচ্ছে যে এই যে দেখা এবং লক্ষ্য করার যে বিষয়টা, সেটা হচ্ছে হয়তো যে গভীরভাবে অনুভব করেনি যে মৃত্যুর যে অভিজ্ঞতাগুলো। কিন্তু ওনার মা নিজেও আগে যেহেতু 7 বছর বয়সে ওনার মা নিজেও ওনার বয়সের সময় 7 বছর, তখন ওনার মা নিজেও মারা যান। সেই প্রেক্ষিত থেকে ওনার যে মৃত্যুর অভিজ্ঞতাটা আগে থেকেও আছে। একই সাথে ওনার যে অভিজ্ঞতাটা আছে সেটা হচ্ছে যে মূলত ওই যে জরা এবং অসুস্থতা। কিন্তু এই ঘটনাটা গুরুত্বপূর্ণ যে প্রভাব বিস্তার করলো সেটা হচ্ছে যে উনি তখন থেকে আবিষ্কার করলেন যে দুঃখ বলে যে একটা এন্টিটি, যেটা হচ্ছে যে একদম আমাদের জগতেরই অস্তিত্বশীল অন্তোলজিক্যাল জগতেরই অংশ। এবং সেখান থেকে ওনার প্রথম যেটা হচ্ছে দুঃখ থেকে কীভাবে নিবৃত্তি লাভ করা যেতে পারে। এই দুঃখের নিবৃত্তি থেকে লাভ করার উদ্দেশ্যে থেকে উনি 4টা আর্য সত্য বলে থাকেন, যেটা আমরা সবাই মোরলেস জানি। সেটা হচ্ছে যে জগতে দুঃখ আছে, যেটা একদম অন্তোলজিক্যাল ক্লেম। এবং তারপরে উনি বলেছেন সেটা মূলত হচ্ছে যে দুঃখের কারণ আছে, মানে প্রত্যেকটা দুঃখের একটা কারণ আছে। এরপর বলছেন যে দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব, যেটা হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক একটা ক্লেম যে সম্ভব। এবং হচ্ছে পঞ্চম আর্য সত্য উনি বলছেন মূলত যে, চতুর্থ আর্য সত্য মূলত উনি বলছেন সেটা হচ্ছে যে দুঃখ থেকে মুক্তি লাভের যে উপায়গুলো কী কী। তো উনি যার প্রেক্ষিত থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার এই যে প্রক্রিয়া, যে দুঃখ লাভ এবং দুঃখ থেকে মুক্তির লাভ, এইটা নিয়ে বুঝতে পারছেন যে সময় উনি একদম সিদ্ধান্তে পৌঁছালেন। সেই সিদ্ধান্ত যেটা হচ্ছে যে আমাদের দুঃখের অন্যতম কারণ হচ্ছে যে আমাদের জগতের বিষয়ে আমাদের বুঝতে পারছেন এবং সংসার বিষয়ে আমাদের কামনা এবং বাসনা। এবং এই দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে হলে আমাদের বুঝতে বাসনার ঊর্ধ্বে ওঠা। এবং এই যার প্রেক্ষিত থেকে ওনার যে নির্বাণ ধারণা হচ্ছে আমাদের একদম ডিজায়ার থেকে ঊর্ধ্বে ওঠার একদম প্রবণতা। এই যে ডিজায়ার থেকে ঊর্ধ্বে ওঠার প্রবণতা এবং এই ডিজায়ারের সাথে আমাদের সেলফের যে সম্পর্ক, এটা খুব অতপ্রতভাবে যুক্ত হচ্ছে যে আমাদের ইগোর সাথে সম্পর্ক। যেটা হচ্ছে যে উনি নির্বাণ হওয়ার অর্থ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের যে ব্যক্তি যে সত্তা আছে, সেই ব্যক্তি সত্তা তার কিছু আকাঙ্ক্ষা, কামনা, বাসনা থাকে। সেই আকাঙ্ক্ষা, কামনার, বাসনার ঊর্ধ্বে যে মানে স্থানটা, সেই স্থানটাতে ওঠাই হচ্ছে একদম একটি যে নির্বাণ লাভ করা। যার প্রেক্ষিত থেকে যেটা হলো যে নির্বাণ লাভ করার পরে মানুষ কি মারা যায় কিনা, মারা যায় না, অথবা যেটা হচ্ছে যে নির্বাণ লাভ করার পরে ওই যে তত্ত্বকথা বলা হয়ে থাকে, সেই তত্ত্বকথার রূপটা কি, এই ধরনের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে। এই ধরনের মোটামুটি বড় দাগের প্রায় 14টা প্রশ্নে গৌতম বুদ্ধ একদম নীরব থাকতেন, কোনো উত্তর দিতেন না। যেমন সে যে জগতে আত্মা আছে কিনা না, তো সেই বিষয়ে গৌতম বুদ্ধ যদি বলা হতো যে জগতে আত্মা আছে কিনা না, তো উনি তখন বলতেন যে উনি না। জগতে আত্মা যদি বলা হতো নাই, তখনও বলতেন না। এবং আছে এবং নাই বলা হলে তখনও বলতেন না। এবং হচ্ছে যে না আছে না নাই, তখনও বলতেন না। এই যে প্রশ্নগুলোতে এবং তখন একদম নীরব থাকতেন। এই যে ওনার নীরবতা, এই নীরবতাই হচ্ছে মূলত আমার আজকের আলোচনার বিষয়বস্তু। এবং এই নীরবতার ব্যাখ্যা, এবং এই নীরবতা আসলে কি, কেন, এবং এই নীরবতা কি ধরনের নীরবতা। কারণ আমরা মূলত জানি সেটা হচ্ছে যে পাশ্চাত্যে এবং হচ্ছে মধ্যপ্রাচ্যে যে অনেকগুলো, যেমন সুফিজমে অনেক বিষয় বলা হয়ে থাকে যে ভাষায় প্রকাশযোগ্য নয়। যেমন যে আমাদের যে ঐশ্বরিক যে অভিজ্ঞতাগুলো, সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়।
এবং সেই প্রেক্ষিত থেকে অনেক সময় নীরব থাকা হয়। কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধের এই নীরব কী ধরনের নীরবতা, তার প্রেক্ষিতে যে এই পুরো নীরবতাটা যদি আমাদের বুঝতে হয় তাহলে সেখানে বুঝতে পারছেন বুদ্ধিজমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি যেটাকে আমরা বলা হয় চতুষ্কোটি, সেই চতুষ্কোটির উপরে একদম আর কি যে প্রথমে আমাদের একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। এই চতুষ্কোটি মূলত বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো জগৎ সম্পর্কিত অবস্থার 4টা অবস্থান আছে। সেটা হচ্ছে যে যেমন আমি এটা প্রথম লেকচারে আসলে মূলত এটা ব্যাখ্যা করছিলাম একটা ছবির মাধ্যমে, হয়তো এটা ছবিটা আসলে আমার একটু সুবিধা হবে আর কি। অস্থায়ী সবই অস্থায়ী, মাথারও সবই অস্থায়ী। হ্যাঁ, এটা আমার অন্তোলজিক্যাল ক্লেম। এখন গৌতম বুদ্ধের এই চতুষ্কোটি প্রথম আমরা রূপটা পাই মূলত অভিধর্ম ত্রিপিটকে। ত্রিপিটক হচ্ছে মূলত যে গৌতম বুদ্ধের যে বক্তব্য অথবা বিভিন্ন সময় যে বিতর্ক করেছেন এক ধরনের সংকলন। এটা মূলত কি যে ত্রিপিটক 3টা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে যে অভিধর্ম পিঠক, তারপর সূত্র পিঠক এবং হচ্ছে বিনয় পিঠক। অভিধর্ম এবং সূত্র পিঠকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মূলত দার্শনিক এবং অধিবিদ্যক এবং জ্ঞানতাত্ত্বিক প্রশ্নগুলো। বিনয় ত্রিপিটকে মূলত একজন ভিক্ষু কীভাবে জীবনযাপন করবেন সেই বিষয়ে আলোচিত হতো, এবং যার প্রেক্ষিত থেকে যেটা হচ্ছে যে অভিধর্ম ত্রিপিটকে কথা পাথুতে মূলত ব্যাপকভাবে আলোচিত হয়েছে এই মানে যে চতুষ্কোটি। গৌতম বুদ্ধ মানে যেটা মূলত মনে করতেন এবং হচ্ছে পরবর্তী পুরো বুদ্ধিজমে কি যেটা হচ্ছে যে পাশ্চাত্যে আমরা যেটাকে বলি যে ধরুন যে এখানে একটা কলম আছে, এটা হ্যাঁ অথবা না, আমরা বলি যে বাইনারি অপোজিশনের মাধ্যমে সবকিছু নির্ধারণ করা হয়। মানে যে কোনো বাস্তব অবস্থার 2টা অবস্থান থাকতে পারে, হয় এটা আছে অথবা নেই। বুদ্ধিজমে যেটা ভাবা হয়ে থাকে যে কোনো অবস্থার 4টা বাস্তব অবস্থান থাকতে পারে। সেটা হচ্ছে যে গ্লাসের মধ্যে পানি আছে, গ্লাসের মধ্যে পানি নেই, গ্লাসের মধ্যে পানি আছে এবং নেই, আর 4 নম্বর যেটা আছে গ্লাসের মধ্যে না পানি আছে না নেই, এবং হচ্ছে 5ম যে অবস্থা সেটা হচ্ছে যে এই প্রত্যেকটাকে নেগেট করলে আমরা সেই আরেকটা অবস্থায় যেতে পারি। তার মানে যেটা বলা হচ্ছে যে পাশ্চাত্য যুক্তিবিদ্যা যে আমরা বলছি যে হ্যাঁ অথবা নার মধ্যবর্তী কোনো অবস্থান নেই, বুদ্ধিজমে যেটা বলা হচ্ছে কি জানেন হ্যাঁ অথবা নামের বুদ্ধিজমের মাঝখানে অনেকগুলো অবস্থান আছে। শুধু তাই নয়, কোনো অবস্থা কোনোটাই আবার সত্য না হতে পারে। গৌতম বুদ্ধের যে নীরব যে থাকতেন সেই নীরবতা হচ্ছে মূলত একজন বুঝতেছেন মানে এক ধরনের জ্ঞানতাত্ত্বিক এবং লজিক্যাল পজিশন, রাদার দেন বুঝতেছেন যে অব্যক্তম। সেটা হচ্ছে যে উনি যেসব বলা হচ্ছে যে আত্মা আছে কিনা না, ওনার এই প্রশ্নের উত্তর হচ্ছে মূলত না। তার মানে উনি এখানে আসছেন, যখন বলা হচ্ছে আত্মা নেই তখনও উনি বলছেন মানা করছেন না, এবং যখন বলা হচ্ছে আত্মা আছে কিনা না তখনও বলা হচ্ছে না করছেন, এবং বলা হচ্ছে যে আত্মা আছে না নাই তখনও বলা হচ্ছে না, এবং এই প্রেক্ষিতে কোনো কিছু ভাষায় প্রকাশযোগ্য না, এবং এই কারণে না উনি নীরব। রাদার দেন বুঝতেছেন এই বিষয়ে কোনো কিছু ব্যক্ত করার নাই, এবং এটা একটা যৌক্তিক অবস্থান বলে উনি নীরব। জি আমি এই নীরবতাটা নিয়ে মূলত আলোচনাগুলো, এবং যে সেটা হচ্ছে যে যেমন মনে করুন গৌতম বুদ্ধকে যদি বলা হতো সেটা হচ্ছে যে আত্মা কি অস্তিত্বশীল কিনা না, তো তখন উনি দেখা গেছে অভিধর্ম ত্রিপিটকে উনি বলতেন যে আত্মা অস্তিত্বশীল না, তখন চুপ মারতেন। তখন হয়তো বুঝতেছেন দেখা যাচ্ছে যে বিতর্কের চলে আরেকজন হয়তো বলছেন সেটা হচ্ছে যে আত্মা তাহলে অস্তিত্বশীল নয়, তখন উনি বলতেন আবার না। মানে সেটা হচ্ছে যে আবার বলা হতো তাহলে কি আত্মা অস্তিত্বশীল এবং অস্তিত্বশীল দুটোটা, তখনও বলতেন উনি না। এরপর যখন বলা হতো যে আত্মা না অস্তিত্বশীল তখনও উনি বলতেন না। এখন আমি হয়তো প্রথম লেকচারে আলোচনা করছিলাম যে নিদান নর অথবা এটিও না ওটিও নয়, এটার অর্থ হচ্ছে এক ধরনের লজিক্যাল পাজেল থেকে রক্ষা পাওয়ার জন্য এই অবস্থানটা। সেটা হচ্ছে যে যেমন মনে করুন যে উদাহরণটা আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজার ওই যে টাক আছে, সেই টাকটা মূলত বুঝতেছেন আমি যদি বলি হ্যাঁ তাহলে সেক্ষেত্রেও ভুল হবে, কারণ হচ্ছে যে ধরুন যে বাংলাদেশের বর্তমান রাজা নেই একে, আর যদি বলি না তার মানে হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজা আছে কিন্তু ওনার টাক নেই। এই যে সমস্যা যে এই বিষয়ে কোনো কিছুই বক্তব্য দেওয়া যাবে না, এই চতুর্থ অবস্থানটা সেটাকে নির্দেশ করে, এবং গৌতম বুদ্ধ
সেই অবস্থানে আসলে এক ধরনের নেগেশন নিতেন, নার মধ্যে দিয়ে নাতে নতে এসে পৌঁছতে নাকি। এই যে গৌতম বুদ্ধের যে নীরব থাকা 14টা প্রশ্নে, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল হচ্ছে পরবর্তী সময় মানে যে বুদ্ধিস্ট দার্শনিকদের মধ্যে, এবং আমার মূলত আলোচনাটা সেখান থেকেই সূত্রপাত ধরে আর কি। তো এই বিতর্কের প্রথম যেটা হচ্ছে গৌতম বুদ্ধ মারা যাওয়ার 3 মাস পরে প্রথম মহাসংগতি ডাকা হয় আর কি, এবং গৌতম বুদ্ধের অন্যতম মানে সহচারী সাথে কেশব উনি এটা মানে যে সভাপতিত্ব করেন। সেই সময় যেটা করা হয় যে গৌতম বুদ্ধের যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো এবং যে বিভিন্ন বিতর্কগুলো করেছেন তার সংকলন করা হয় ত্রিপিটক আকারে, এবং তখন থেকে যে বুদ্ধিজমের যে ধারাটা সূত্রপাত হয় সেটাকে বলা হয় থেকে থেরবাদ। এবং এই থেরবাদ মানে যে পরবর্তী 100 বছরে দেখা যায় বুঝতে পেরেছেন আরও মানে যে 11টার মধ্যে একটা সেক্ট তৈরি হয় আর কি, এবং ওই পরবর্তী 100 বছর থেকে যেটা দেখা যায় বুঝতেছেন একই সময় আরেকটা ধারার সূত্রপাত, সেটাকে আমরা আজকালকে বলে থাকি মহাযানী ধারা। এখন সমকালীন দার্শনিক পর্যালোচনা যে কাজটা করা হয় সেটা হচ্ছে বুদ্ধিজমকে বড় দাগে 2টা ভাগে ভাগ করা হয়, 2টো ভাগে ভাগ করা হয়ে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে থেরবাদ, যেটা হচ্ছে মূলত কি যে চর্চিত হয়ে থাকে বাংলাদেশ, নেপাল, ভুটান, জি হ্যাঁ হিনজানটা, যে আমি আসছি কি হিনজানের শব্দটা নিয়ে, যে মূলত এই এলাকাটাতে এবং শ্রীলঙ্কা। অন্যদিকে হচ্ছে যে মহাযান মূলত চর্চিত হয়ে থাকে সেটা হচ্ছে যে তিব্বতে, চায়নায়, মঙ্গোলিয়া, জাপান, তারপর হচ্ছে অন্যান্য দেশগুলোতে, এবং পাশ্চাত্যে এখন যে দর্শনটা খুব প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে মূলত মানে যে মহাযান। এই মহাযানের আবার 2টো অংশ আছে, একটা হচ্ছে যোগাচার আর একটা হচ্ছে মধ্যামিকা। আর থেরবাদে বুঝতে পারছেন বড়দাগে যে দ্বিতীয় সূত্রান্তিকা আর হচ্ছে বৈভাষিক। এই মহাযানীরাই মূলত বুঝতে পারছেন যে ব্যঙ্গ অর্থে এবং ব্যঙ্গ করার প্রবণতার জায়গা থেকে থেরবাদীদেরকে হীনযান বলা হয়ে থাকে। এই হীনযান শব্দটা মূলত আসছে সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধ নির্বাণের প্রশ্নে থেরবাদীরা মনে করতেন যে ব্যক্তি একা নির্বাণ লাভ করবে, তার সালভেশন অথবা নির্বাণ লাভ অন্য কোনো ব্যক্তির উপর যেরকম নির্ভরশীল নয় এবং সে একাই করবে, এবং থেরবাদীরা মূলত সেখানে অবস্থান করতেন। কিন্তু মহাযানীরা মনে করেন ব্যক্তি একা কখনো নির্বাণ লাভ করতে পারে না, তাকে নির্বাণ লাভ করতে হলে তার পরিস্থিতি এবং পরিপার্শ্বিকতাকে নিয়েই নির্বাণ লাভ করতে হয়। এবং সেই প্রেক্ষিত থেকে বুঝতে পারছেন যেহেতু তারা নির্বাণ একার উপর না সামষ্টিক, সেই প্রেক্ষিত থেকে যেটা হয় যে এখানে বলা হয় মহাযান, আর যেহেতু ওনারা ব্যক্তির একক নির্বাণ সেখানে এখানে বলা হয় হীনযান, এবং পক্ষান্তরে যেটা কি হীনযানীরা নিজেদেরকে থেরবাদী হিসেবে চিহ্নিত করে থাকেন। এ হচ্ছে বড় দাগে যে দুই ধারা। এখন এই মহাযানী ধারার যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যে অংশটা, মহাযানী ধারা যারা সম্পূর্ণ অর্থেই মনে করেন সেটা হচ্ছে যে এই আত্মা আছে কিনা না এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিতর্ক, সেটা হচ্ছে প্রথম থেকে সূত্রপাত হয়েছিল। থেরবাদীরা মনে করেন আত্মার কোনো অস্তিত্বে বুঝতেছেন গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন না, কিন্তু হচ্ছে রেড ডেভিসের মনে করেন সেটা হচ্ছে যে ত্রিপিটকের কোথাও এমন কোনো রেফারেন্স পাওয়া যায় না যেখানে গৌতম বুদ্ধ বলেছেন মূলত যে আত্মা অস্তিত্বশীল নয়, বরং যেটা বলেছেন তার কোনোটাই সত্য নয়, যার প্রেক্ষিত থেকে থেরবাদী একটা বিশেষ অবস্থান গ্রহণ করেছেন মানে যে বলা হয়ে থাকে। কিন্তু মহাযানীরা মনে করেন সেটা হচ্ছে যে এই ইন্টারপ্রিটেশনটা যেটা রেড ডেভিস নিয়ে থাকেন সেটা হচ্ছে যে আত্মার আছে কিনা না এই বিষয়ে বুঝতেছেন মূলত গৌতম বুদ্ধ নীরব থাকেন। এই যে গৌতম বুদ্ধের যে নীরব থাকা এবং এই যে মহাযানীর যে ধারা, এই মহাযানী ধারাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লোক হচ্ছেন নাগার্জুন, যিনি মূলত সাউদার্ন ইন্ডিয়ার লোক, এবং তার অন্যতম বিখ্যাত গ্রন্থ মূলা মধ্যমিকা কারিকা। এই মূলা মধ্যমিকা কারিকা মূলত ধারণা করা হয়ে থাকে আনুমানিক 1500 এসিতে রচনা করা হয়েছে আর কি। এবং এই মূলা মধ্যমিকা কারিকা একাধারে পুরা ভারতীয় চিন্তার একটা গুরুত্বপূর্ণ বৈপ্লবিক পরিবর্তন আনে, মানে আলোচনা এবং প্রেক্ষিত থেকে হচ্ছে। এর আগে মূলায় মধ্যমিকা কারিকা যে কাজটা করেছে সেটা হচ্ছে যে মোটামুটি বইটা হচ্ছে মূলত যে 26টা অংশে বিভক্ত, এবং এই বিভক্ত যেটা করেছে প্রত্যেকটা অংশে বিভিন্ন এই অঞ্চলের যে বিভিন্ন তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে অন্তঃসার শূন্যতা প্রমাণ করার প্রচেষ্টা করেছে। এখন এই যে অন্তঃসার শূন্যতা প্রমাণ করার প্রচেষ্টা এবং যে পদ্ধতিটা তাকে বলা হয়তো প্রাসঙ্গাপাদম। এই প্রাসঙ্গাপাদম যেটা হচ্ছে যে লজিকের ভাষা অনেকটা যে সেদিন আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রিডাকটিভ অ্যাবসার্ডাম এর মতো। যেমন মনে করুন আমি যদি পি ধরে নেই যে পি এজাম করলাম, সেখান থেকে দেখা গেল যে নট পিতে লিড করেছে, সেখান থেকে আমি বলছি আসলে যে পিটা সঠিক নয় এই এজামশনটা। এবং এটা টিপিক্যালি আমরা প্রচুর এই ধরনের মানে যে আর্গুমেন্টেশন আমরা ম্যাথমেটিক্সে ব্যবহার করে থাকি। এই প্রাসঙ্গপাদম মূলত মূলায় মধ্যমিকা কারিকায় প্রত্যেকটা স্টেঞ্জার এক ধরনের প্রাসঙ্গপাদম আর্গুমেন্টেশন ব্যবহার করা হয়েছে নাগার্জুন, এবং সেখান থেকে উনি যে কাজটা করেছেন সেটা দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের জগৎ এবং জীবন সম্পর্কিত যে যত প্রকার তথ্যগুলো আছে তা একদম অন্তঃসার শূন্য। এই অন্তঃসার শূন্যতাকেই মূলত যে ওনার অন্যতম উদ্দেশ্য, এবং যা পরবর্তী সময় মূলত আমাদের এই অঞ্চলে বাংলাদেশে এটা গভীরভাবে প্রভাব বিস্তার করে, অতীশ দীপঙ্কর এবং হচ্ছে যে শান্তরক্ষিত এদের চিন্তার মধ্য দিয়ে।
আমি মূলত এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে নাগার্জুনের এই চিন্তাটা আস্তে আস্তে একটু এক্সপ্লোর করবো এবং করার মধ্যে তারপর যে বাংলাদেশি চিন্তায় এটা কীভাবে প্রভাবটা আসলো সেটা এক ধরনের একটি যে আলোচনাটা করতে যাচ্ছে। জি, মহাজানী মধ্যমিকা ধারা। তো এই নাগার্জুনের মধ্যমিকা কারিকার মূল টেক্সটটা পাওয়া যায় না। এটা মূলত যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় এই নাগার্জুনের এই মূল টেক্সটার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং ব্যাখ্যার অংশবিশেষ থেকে আসলে পুরো টেক্সটটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। এবং 2 নম্বর যেটা হচ্ছে সেই রিকনস্ট্রাকশনটাও করা হয়েছে মূলত তিব্বতী ভাষায় পরবর্তী সময়, যেটা হচ্ছে যে মানে এটার পর সংস্কৃত ভাষায় অনুদিত করা হয়েছে। এই নাগার্জুনার মানে মূলত যে অন্যতম যে উদ্দেশ্য যেটা হচ্ছে যে প্রমাণ করা, সেটা হচ্ছে যে আমরা যে জ্ঞানতাত্ত্বিক যে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আছে তা কীভাবে অন্তঃসার শূন্য। এবং সেই উদ্দেশ্যে উনি প্রথমে যে সূত্রটা করেন সেটা হচ্ছে যে দেখানোর চেষ্টা করেন যে দুইটা গুরুত্বপূর্ণ ধারণা উনি ব্যবহার করার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে প্রতীত সমুৎপদা, মানে যেটা মনে হচ্ছে যে সব কিছুর অরিজিন কোনো কিছুর উপর নির্ভরশীল, মানে অনির্ভরশীল কোনো কিছুই নয়, প্রাতিত্য সমুৎপদা বলা হয় থাকে। একটা গুরুত্বপূর্ণ টার্মাকি যেটা মূলত বুদ্ধ দর্শনের একটা গুরুত্বপূর্ণ চিন্তার অংশ হিসাবে সবসময় গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। এই প্রাতিত্য সমুৎপদা যেটা হচ্ছে যে আমাদের সমকালীন যে বাস্তবতা অথবা যে কোনো সময় তা একজন কার্যকারণের চক্রের মধ্যে, কিন্তু এই কার্যকারণ চক্রের মধ্যে কোনো ধরনের এসেনশিয়াল কোনো বৈশিষ্ট্য নেই, তা সতত পরিবর্তনশীল এবং যা কিছু অস্তিত্বশীল তা অন্য কিছুর সাপেক্ষে অস্তিত্বশীল, তা স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল নয়। এখন খুব সঙ্গতভাবে এই প্রশ্ন আসতে পারে এই প্রাতিত্য সমুৎপদা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? তার অন্যতম কারণ যেটা হয়েছে যে ভারতে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ একটা দার্শনিক আলোচনা হচ্ছে যে সমৃদ্ধি সত্য এবং হচ্ছে পরমার্থ সত্য। সমৃদ্ধি সত্য মূলত ভাবা হয় যে সত্যগুলোকে এক ধরনের কনভেনশনাল ট্রুথ, আর পরমার্থ যেটা হচ্ছে যে আলটিমেট ট্রুথ। এবং ভাবা হয়ে থাকে যে সাধারণত যে আমরা যে লৌকিক জগতে যে জগৎটা দেখে থাকি সেই জগৎটা আসলে মূলত আমাদের একজনের বুঝতেছেন যে সমৃদ্ধি সত্য এবং আমাদের চিন্তা থেকে প্রসূত। এর পিছনে একজন আলটিমেট জগৎ আছে, যেই জগৎটাই আসলে আমাদের জানার অন্যতম মূল উদ্দেশ্য। একই ধরনের চিন্তা আপনি কান্সিয়ান চিন্তা অথবা হেগেলিয়ান চিন্তার মধ্যে পাওয়া যায়। শুধু ফেনোমোলজি এবং হচ্ছে যে ফেনোমেনন এবং নমেনন বলতে যে সারসত্তা বলে যেটাকে বলা হয়ে থাকে, এবং ফেনোমেনন সেটা যে জানার যে একদম প্রক্রিয়া সেটা। কিন্তু আমাদের এই অঞ্চলে সেটা হচ্ছে যে এই পরমার্থ সত্য উচ্চারণকে সাথে সমৃদ্ধি সত্য একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। হচ্ছে মানে যে ফেনোমেনন অথবা সমৃদ্ধি যেটাকে বলছি আমরা, সেটা আসলে বুঝতে যে কোনো কিছু দ্বারা কন্ডিশন হতে পারে, কিন্তু হচ্ছে বুঝতে এটা যে পরমার্থ দ্বারা কন্ডিশন এই ধরনের কোনো ক্লেম করা হয় না। এটাকে মূলত ভাবা হয় একজনের সামাজিক একজনের বাস্তবতা। যেমন হতে পারে, যেমন আমাদের এখানে বুঝতে পারছেন বর্তমানে আমরা যে গাড়ি চালাই, গাড়ি যেমন আমরা বাম পাশ দিয়ে চালাই, আমেরিকা ডান পাশ দিয়ে চলা হয়, এটা এক ধরনের কনভেনশন। আবার আরেক ধরনের জটিল কনভেনশন থাকে একটা সোসাইটির মধ্যে অথবা চিন্তার ইতিহাসের মধ্যে, যেটা হয়তো আমরা আপাত দৃষ্টি দেখি না কিন্তু গভীরভাবে চিন্তার মধ্যে থাকে। যেমন মনে করুন টাকা, নোট। যেমন নোট বিষয়টা একজনের আর কি যে মানে এক ধরনের অন্টোলজিক্যালি অ্যান্টিরিয়ালিস্ট এক ধরনের ধারণা আছে। যেমন মনে করুন নোটের মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। এই যে টাকা, এই টাকা আসলে কি? এটা বুঝতে পারছেন এক ধরনের মানে আমাদের হয়তো বাংলাদেশের যে ন্যাশনাল ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংক থেকে বুঝতে পারছেন ব্যাকটাপ এক ধরনের বুঝতে পারছেন বিশ্বাস, ট্রাস্ট। যে ট্রাস্টটা আসলে আমি মনে করছি যে এই ট্রাস্টের উপর বিশ্বাস করে বুঝতে পারছেন যে একজন আরেকজনের কাছে টাকাটা হস্তান্তর করছি এবং তার মধ্যে আমরা এটা যদি আজকে মনে করি বুঝতে পারছেন এই টাকার কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু টাকার কোনো অর্থবহতা ক্যারি করে না এক। এবং একই সাথে যেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি না যে চাহিবা মাত্র বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। যেমন মনে করুন ন্যাশনাল ফেডারেল ব্যাংক অফ আমেরিকা, যেটা হচ্ছে একটা ব্যক্তিগত ব্যাংক, যেটা আসলে মূলত আমেরিকা যে নোট মানে প্রিন্ট করে, সেই নোট যে প্রিন্ট করছে সে তার এগেনস্টে কিন্তু হার্ড কারেন্সি অথবা গোল্ড নেই অনেক সময়, এটা একদম ডিপোজিট আকারে প্রিন্ট করা হয়। তার মানে হচ্ছে আমি যে ফেটটা দিচ্ছি যে টাকা অথবা ডলার বলে, সেই ফেটটা কিন্তু আমার এখানে সত্য, মানে সত্য হিসেবে আমি কিন্তু একজন আরেকজনের ব্যবহার করছি। আর এই যে সত্য যেটা একই সাথে বুঝতে পারছেন, কিন্তু আমরা আলটিমেটলি যদি আমরা গভীরভাবে অ্যানালাইসিস করি তার হয়তো অন্তঃসার শূন্যতা আছে, যে স্থির কোনো কন্টেন্ট খুঁজে পাই না। এই ধরনের যে ধারণা আমাদের প্রচলিত সমাজে এবং সে চিন্তা ভাবনা এবং গভীরভাবে আছে, এবং এই ধরনের সত্যগুলোকে বলা হয় থাকে সাধারণত সমৃদ্ধি সত্য। এই সমৃদ্ধি সত্যটা গুরুত্বপূর্ণ ধারণা। নাগার্জুন যেটা ক্লেম করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের জগৎ এবং জীবন সম্পর্কিত যতগুলো ধারণা আছে সব হচ্ছে একদম সমৃদ্ধি সত্য, তার কোনো আলটিমেট কন্টেন্ট নেই। এখন সেটা করার জন্য উনি যেটা করলেন, প্রথমে যেটা প্রমাণ করার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে ওই আমাদের যে জগতের যে এসেনশিয়াল যে বৈশিষ্ট্য সেটা যদি না থাকতে হয়, তার মানে হচ্ছে যে তাহলে এই এসেনশিয়ালিজমটা আসলে কি, সারবস্তু বলতে উনি কি বোঝাতে যাচ্ছেন নাগার্জুন? নাগার্জুনের ভাষার সারবস্তু হচ্ছে যা কালান্তর হয়,
যা শাশ্বত, যা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল না, সবসময় মানে ফান্ডামেন্টাল হিসাবে থাকবে এবং অপরিবর্তনীয় থাকবে, আর যার উৎপত্তি অন্য কিছুর উপরে নির্ভরশীল নয়। এখন উনি যেটা দেখানো চাচ্ছেন যে আমাদের যে এই জগৎ অথবা জগৎ সম্পর্কে যে তথ্যগুলো যেখানে বলা হচ্ছে যে এটা একটা সারবস্তু আছে, সেই সারবস্তুটা আসলে বুঝতে পারছেন মানে বস্তুটা আসলে সারবস্তু নয়, এটা হচ্ছে একদম ডিপেন্ডেন্ট কোঅরিজিন, যেটা প্রাকৃতিক সমুৎপদা বলা হচ্ছে আর কি, যে সব কিছুর উপরে ডিপেন্ডেবল। এই যে করার যে প্রক্রিয়াটা উনি যে সময় যে পুরো বিষয়টাকে শুরু করলেন যে মানে যেটাতে মানে ডিপেন্ডেবল মানে যে একটা আরেকটার উপরে ডিপেন্ডেবল এবং সেটা কোনো কিছুর উপরে নির্ভর করছে না, সেই নির্ভর তার সূত্র যেটা করবেন সেটা হচ্ছে যে তার মানে কি যে উনি যে প্রতিষ্ঠিত যে ডক্ট্রিনগুলো আছে সেই ডক্ট্রিনগুলোকে একদম সমালোচনা করছেন, কিন্তু কোন ধরনের ডক্ট্রিন দিচ্ছেন না। কিন্তু আমাদের এই ভারতবর্ষে সেটা হচ্ছে যে একটা বিতর্ক অথবা যে কোনো আলোচনার একটা এস্টাবলিশ একটা কাঠামো আছে, যেটাকে বলা হয় অনুলুম এবং প্রতিলুম, উত্তরপক্ষ এবং পূর্বপক্ষ। ধরুন মনে করুন আমি বললাম যে ওই মানে আত্মা অস্তিত্বশীল নয় এবং সেইখান পক্ষে আমি যুক্তি দেখালাম। পাতিলুম যেটা করবেন সেটা হচ্ছে যে আত্মার পক্ষে যে অস্তিত্বশীল নয়, যে আপনি যেহেতু এটার কাউন্টার করলেন সেটা হচ্ছে না আত্মা আসলে অস্তিত্বশীল এবং আমার যুক্তির অন্তঃসার শূন্যতা দেখালেন। পরে যেটা করা হয় সেটা হচ্ছে পাতিলুম আবার নিজস্ব একটা প্রস্তাবনা থাকতে হয়, যে আত্মার যে অস্তিত্বশীল স্বরূপ কি তার পক্ষে একটা যুক্তি থাকতে হয় এবং সেই যুক্তি হতে আমাকে খণ্ডন করতে হবে, এবং সেটা যদি এবং সেটা করা হচ্ছে এখন নর্মাল একটা চর্চার অংশ, এবং এটা যদি করা হয় তাকে সেটা বলা হয় বাদ। আর আরেকটা হচ্ছে যে যেমন এই বিতর্কে একটা বাদ জল্প যেখানে আছে আমরা আসলে বুঝতে পারছেন ভুল যুক্তির মাধ্যমে যেটার চেষ্টা করি, একটা হচ্ছে বিতণ্ডা যেখানে আমি শুধু প্রতিপক্ষের মত খণ্ডন করি, আমি কোনো মত আসলে প্রদান করি না। নাগার্জুনের মতের পদ্ধতি একদম বিতণ্ডা পদ্ধতি, যেটা হচ্ছে যে মূলত কোন ধরনের মত প্রকাশনী করেন না, এক ধরনের সবগুলো মতকে এক ধরনের সমালোচনা করার চেষ্টা করেন কোনো অবস্থান না নিয়ে। সমকালীন অনেকটা আজকালকের ওই যে অ্যাকচুয়ালি উত্তর কাঠামোবাদীদের মতো, এবং যার প্রেক্ষিতে থেকে যেটা হয়েছে যে ইউরোপের নাগার্জুন এবং শান্তরকিদের মানে সমকালীন পাঠে একটা গুরুত্ব বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণই হচ্ছে মূলত যে ওই ওনার এই অ্যাটিচিউডগত কারণে। কিন্তু এই উত্তর কাঠামোবাদী উত্তর মানে যে ওই মানে উত্তর আধুনিকবাদীদের থেকে মূলত যে টার্মটা ব্যবহার করা হয় একদম থেরাপিউটিক ফিলসফি, মানে যে আমরা যে জগৎ এবং জীবন সম্পর্কিত যে চিন্তাগুলো রাখি সেই চিন্তাগুলো বিভিন্ন ধরনের অন্তঃসার শূন্যতা আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠিত চিন্তা যেটা আছে যারা ভাববাদী তারা আসলে বস্তুবাদের তথ্য উপস্থাপন করেন, ভাববাদকে খণ্ডন করে, আবার ভাববাদীরা যেটা করেন বস্তুবাদকে খণ্ডন করে কিসে অবস্থান করেন। কিন্তু উনি বলছেন যে এই দুই তথ্যের আসলে কোনোটাই আসলে তথ্য শাসন না, এটা একদম দৃষ্টিভঙ্গি জগৎকে, এবং এই জগৎকে দেখার একটা পদ্ধতি, এবং এই যে দেখার যে পদ্ধতিটা এই পদ্ধতিটাই মূলত হচ্ছে যে উনি বলছেন যে একদম অন্তঃসার শূন্য এবং যার কোনো ভিত্তি নেই, জাস্ট ওয়ে অফ থিং, এবং এটা হচ্ছে একদম সম্বিতি সত্য, এটা হচ্ছে মূল যে জায়গা। এবং এই পদ্ধতি আজকালকে মানে সমকালীন এই চর্চায় যে শব্দটা ব্যবহার করা সেটা হচ্ছে থেরাপিউটিক ফিলসফি, এবং থেরাপিউটিক ফিলসফির যে খুব নাম করা অন্যতম ফিলসফার হচ্ছেন লুডভিগ ভন উইটগেনস্টাইন, জার্মান ফিলসফার। উনি মূলত ওনার ট্র্যাক্টেটাস এবং ইনভেস্টিগেশনে মূলত এই বিষয় নিয়ে মানে দেখানোর চেষ্টা করছেন যে পাশ্চাত্যের যে দর্শনগুলো চর্চা হয়ে থাকে তার যে অন্তঃসার শূন্যতাগুলো। এবং পরবর্তী সময় যেটা হচ্ছে যে মার্টিন হাইডেগার উনিও মূলত এই কাজটা করেছেন ওনার লেটার ফিলসফিতে, যেটা হচ্ছে যে এন্ড অফ ফিলসফি এবং টাস্ক অফ থিঙ্কিংকে এই ধরনের চিন্তাগুলো পাওয়া যায় আর কি। তো ওই প্রেক্ষিত থেকে যেটা হচ্ছে যে নাগার্জুনা আমরা মানে ঐতিহাসিকভাবে যেভাবে পাঠ করা হয় এবং সমকালীন পর্যায়ে পাঠের পরিসর এবং দৃষ্টিটা খানিকটা পরিবর্তিত হয়েছে। এখন এই যে নাগার্জুন এবং এই যে নাগার্জুনের যে এই মানে তথ্যটা নাগার্জুন যেটা করলেন সেটা প্রথমে যেটা মনে করেন সেটা হচ্ছে যে ওনার এই যে শূন্যবাদ যেটাকে বলা হয় মধ্যাহ্নিকার মূল তথ্য, সেটা হচ্ছে যে সবকিছু অন্তঃসার শূন্য, এবং এই শূন্যবাদ যে আমরা রিয়েলাইজ করি সেখানে আমরা বুঝতে পেরেছেন একজনের যে অবস্থানে পৌঁছায়, সেই অবস্থানটাকেই উনি বলছেন আসলে নির্বাণ। তার মানে হচ্ছে যে নির্বাণ লাভ করা মানে যে কোন ধরনের মানে যে চর্চার অংশ নয় অথবা কোন ধরনের মানে যে ওই এথিক্যাল জায়গা নয়, বরং ওনার কাছে নির্বাণ হচ্ছে একদম জ্ঞানতাত্ত্বিক অবস্থান। আর সেই জ্ঞানতাত্ত্বিক অবস্থান হচ্ছে প্রচলিত যে ভুল তথ্যগুলো আছে তার ঊর্ধ্বে বেরিয়ে আসে এই তথ্যটা। এবং সেই প্রেক্ষিত থেকে যে পরবর্তী সময় যেটা হলো যে এই নির্বাণের যে ধারণা, এবং সেখান থেকে খুব অতপ্রতভাবে দুইটা টার্ম যুক্ত হলো, সেটা হচ্ছে যে আমাদের এই এলাকায় আসে বজ্রযান এবং সহজানের মধ্যে যেটা হচ্ছে যে সহজান অথবা সহজ, এই সহজ শব্দটা যেটা হচ্ছে যে যিনি মূলত যে এই তত্ত্ব কথার ঊর্ধ্বে উঠে মূলত পুরো বিষয়টাকে বুঝতে পেরেছেন এবং ঊর্ধ্বে উঠেছেন যুক্তিতর্কের ঊর্ধ্বে, সেটাকে মানে এই সেটাকে সহজ বলা হইতেছে। এবং যা পরবর্তী সময় যে আজকালকে যে বাউল সঙ্গীতের সাই যে শব্দটা বলা হয় থাকে, সাইটা হচ্ছে যিনি সহজত্ব লাভ করেছেন।
এবং এই মানে এই সহজতা হচ্ছে যে মূলত প্রতিষ্ঠিত চিন্তা ভাবনার উপরে উঠার যে একজন প্রবণতা। এখন মধ্যমিকার যে এই যে মানে জ্ঞানতাত্ত্বিক যে একদম থেরাপিউটিক নেচার, সেই থেরাপিউটিক নেচার প্রথম এবং ফার্স্ট যে কনসিকুয়েন্স যেটা আসলে বুদ্ধিজম থেকে সূত্রপাত হয়েছিল সেটা হচ্ছে যে ভারতবর্ষে জ্ঞান সবসময় একদম যে মানে বংশ পরস্পর কুক্ষিগত ছিল ব্রাহ্মণদের হাতে আর কি। গৌতম বুদ্ধ যেটা করছে নিজে ছিলেন ক্ষত্রিয়, কিন্তু হচ্ছে যে উনি প্রথম যেটা মনে করলেন সেটা হচ্ছে যে ওনার জ্ঞান চর্চার ভাষা তখন সংস্কৃত না, প্রথমত জায়গা ছিল পালি এবং মাগধী ভাষায়, মানে নর্মাল সাধারণ মানুষের ভাষায়। এই জ্ঞান চর্চা প্রদান করার মাধ্যমে যেটা হল যে সাধারণ মানুষের জ্ঞানের অংশ হলেন। এবং ওনার যে শিষ্য যারা ছিলেন প্রথম দিকের শিষ্য যেরকম যেমন শূদ্র শিষ্য ছিলেন, ব্রাহ্মণ শিষ্য ছিলেন, উনি কোনো ধরনের ক্লাস যে ডিভিশন যেটা হচ্ছে ঐতিহাসিকভাবে ভারতবর্ষে যে জ্ঞানের ক্ষেত্রে করা হয়ে থাকতো সেটা উনি করলেন না। যার ফলশ্রুতি যেটা হচ্ছে যে এই অঞ্চলের প্রথম যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে তক্ষশিলা, যেটা মূলত মানে পাকিস্তানের বর্তমানে অবস্থিত, সেই তক্ষশিলা প্রতিষ্ঠিত হয়। এবং পরবর্তী সময় যেটা বুঝতে পেরেছেন যে নালন্দা, বিক্রমশিলা এই বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রতিষ্ঠা হয়। এবং বলা হয়ে থাকে যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে নাগার্জুনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে আমাদের এই মানে যে যেটা হচ্ছে যে এই ভারতবর্ষের যে বিশ্ববিদ্যালয়গুলো এবং তার যে বিশ্ববিদ্যালয়ের ধারণা সাথে যে পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়ের ধারণা এবং একই সাথে যে নাগার্জুনের মধ্যবিকার যে সম্পর্কটা হচ্ছে ওই ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে সব পাঠদান করা হতো তখন সেটা হচ্ছে যে শুধু বৌদ্ধিক শাস্ত্র অথবা মধ্যামিকা শাস্ত্র পাঠদান করা হতো না, একই সাথে পাঠদান করা হতো বেদ, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা, গণিত সহ অন্যান্য বিভিন্ন শাখাগুলো। এবং এর অন্যতম যে নেচারটা ছিল সেটা হচ্ছে যে ওনারা মনে করতেন যে জ্ঞানের যে প্রসেসন আলটিমেট কোনো রূপ নেই, সবগুলা তথ্য একদম গোল এবং মূল উদ্দেশ্য হচ্ছে সবগুলা তথ্য উপস্থাপন করার মধ্যে দিয়ে একজনের পাঠদান করার মধ্যে দিয়ে একজনের যে পাঠদান করা এবং সেই পাঠদানের মধ্যে দিয়ে তার সংকটগুলো উপস্থাপন করা। যার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা হলো যে সেটা হচ্ছে যে একাধারে যেরকম যে কোনো শ্রেণীর লোকরা এখানে জ্ঞান চর্চা করতে আসতে পারছে, একই থেকে সেটা হচ্ছে যে একজনের জ্ঞানের একদম ডাইনামিক স্থবিরতা, ডাইনামিকনেস তৈরি হলো। সেটা হচ্ছে যে ক্রমাগত নতুন নতুন তথ্যগুলা কিন্তু উৎপাদন হতে থাকলো। এবং যার ফলশ্রুতি যেটা হলো যে ইভেন নাগার্জুনের মানে যে এবং মধ্যমিকা ধারার অনেকেই যেটা মনে করেন সেটা হচ্ছে যে যেমন গৌতম বুদ্ধের যে 4 আর্য সত্য যেটাকে বলা হয় যে 4 নোবেল ট্রুথ এবং আলটিমেট ট্রুথ, নাগার্জুন নিজে কিন্তু সেই আর্য সত্যকেও খানিকটা প্রশ্নবিদ্ধ করেছেন। উনি যেটা মনে করেন সেটা হচ্ছে যে দুঃখ যেরকম আমাদের একজনের মানে যে সমৃদ্ধি বাস্তবতার অংশ, সেরকম তার যে নিরোধ আছে সেটাও একজন সমৃদ্ধি বাস্তবতার অংশ। এবং তার যে প্রক্রিয়া ভবচক্রের কথা এবং হচ্ছে যে অষ্টম মার্গের কথা যেটা বলা হয়েছে বুদ্ধ দর্শনে, তা কোনোটাই আসলে বুঝতে পেরেছেন কোনো আলটিমেট রূপ না। ব্যক্তি যে কোনোভাবে যে কোনো ফরমেশনের মধ্য দিয়ে আসলে তার আলটিমেট গোলে পৌঁছাতে পারে, তার কোনো স্ট্যাটিক রূপ নেই। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা হচ্ছে মধ্যমিকাদের সাথে থেরবাদীদের, যে থেরবাদীরা যে জায়গায় মানে যে গৌতম বুদ্ধ যে প্রতিষ্ঠিত যে 4 আর্য সত্য এবং সেখান থেকে যে নির্বাণ লাভের যে প্রক্রিয়ার কথা বলছেন, মধ্যমিকারা পুরোটাই সম্পূর্ণ অর্থে কিন্তু এটাকে সমালোচনা করছেন। তারা মনে করেন সেটা হচ্ছে যে মানুষের মানে যে গৌতম বুদ্ধর যে যে পদ্ধতি বলছেন সেটা আলটিমেট পদ্ধতি না, এটা হচ্ছে একজন ব্যক্তি তার এই লাভের উপায় এবং তার মধ্যে দিয়ে বুঝতেছেন যে কোনো ব্যক্তি যে কোনো উপায়ে সেই জ্ঞানটা লাভ করতে পারে। এখন এই যে জায়গাটা তখন একটা সংকটের তৈরি হলো, সেটা হচ্ছে যে তার মানে কি ব্যক্তি যে কোনো উপায়কে নির্বাণ লাভ করতে পারে অথবা সহজে পৌঁছাতে পারে। তখনই অতীশ দীপঙ্কর ওনার বোধি পদপ্রদীপ, যেটা মূলত আনুমানিক যে 10th সেঞ্চুরিতে লেখা, উনি সেখানে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আসলে যদিও যে কোনো ব্যক্তি যে কোনো পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাণ লাভে পৌঁছতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে এই এর মধ্যে বুঝতেছেন এবং স্তরগত বিন্যাস আছে। এই স্তরগত বিন্যাসটাকে অনেকে উনি বলেন সেটা হচ্ছে লামরিন, মানে যে পদ্ধতিগত যে জায়গাটা। এই লামরিনের ধারাটা মূলত আজকালকে যেটা হচ্ছে যে ওই মানে যে তিব্বতের দালাই লামা যে ধারাটা প্রচার এবং বিস্তার করে থাকেন বজ্রযান, সেই বজ্রযানের মূল ভিত্তিটাই হচ্ছে একদম লামরিন ধারাটা বলা হয়ে থাকে এবং ইয়েলো রোগটা যে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে একটু উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে এই অতীশ দীপঙ্করের এই চিন্তাগুলো তিব্বতে যাওয়ার পূর্বে এর আগে প্রথম যে বাংলাদেশে যিনি তিব্বতে গেছিলেন ওনার নাম হচ্ছে শান্তরক্ষিত। এবং শান্তরক্ষিতের মূলত বলা হয়ে থাকে যে অতীশ দীপঙ্কর যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশে শান্তরক্ষিতের জন্ম, এবং সেই প্রেক্ষিত থেকে আমরা ধারণা করতে পারি মূলত শান্তরক্ষিতের জন্ম হচ্ছে যে ওই মূলত যে হয়তোবা বাংলাদেশের মানে বিক্রমপুরের এলাকা অথবা ধারে কাছে কোথাও নিয়ার বাই হবে আর কি। যদিও রাহুল সংস্কৃতায়নের এই বিষয়ে ভিন্ন অভিমত আছে। রাহুল সংস্কৃতায়ন মনে করেন যে অতীশ দীপঙ্কর এবং শান্তরক্ষিতের দুজনের জন্ম হচ্ছে মূলত বিহারে।
এবং যদিও আজকালকে তো আমরা জানি যে আর্কিওলজিক্যাল তথ্যপত্রের উপর ভিত্তি করে যে অতীশ দীপঙ্কর মোটামুটি নিশ্চিত করা হয় যে সে বাংলাদেশে, এবং এর সাথে তিব্বতী যে সোর্সগুলো আছে, তারানাথ নামে খুব নাম করা তিব্বতী মানে যে ঐতিহাসিক, উনিও মূলত বলে থাকেন যে ওনার যে বঙ্গের কথা। কে? জি, অতীশ দীপঙ্কর নালন্দায় গিয়েছিলেন। জি, মূলত যেটা হচ্ছে যে নালন্দার মানে প্রতিষ্ঠা করা হচ্ছে আনুমানিক ষষ্ঠ শতাব্দীর দিকে। জি জি জি, বিহারে। জি, এবং নালন্দার যে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ অংশটা যেটা হচ্ছে যে নালন্দার এই এলাকাতে গৌতম বুদ্ধ যে 29 বছর থেকে 36 বছর বয়সে যে সময় মানে যে ওই নির্বাণ লাভ করার আগে এইদিকে হাঁটতে নাকি, এবং এই জায়গাটা প্রচুর আম গাছ ছিল, এখানে বলা হতো ওই সময় আমতলা আর কি। পরবর্তী সেখানে এখানে উনি ধর্ম প্রচারও করেছিলেন, এবং সম্রাট অশোকের সময় এখানে একদম আর কি যে ছোট একটা বিহার স্থাপন করা হয়। কিন্তু নালন্দা আজকালকে আমরা যে রূপে জানি সেটা হচ্ছে একদম মহাবিহার, যেটা যার পিক টাইমে মূলত প্রায় 10-12 হাজার স্টুডেন্ট ছিল, প্রায় 2000-এর মতো স্কলার ছিলেন, এবং তার একদম প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা ছিল আর কি। অতীশ দীপঙ্কর মূলত মানে যে বিক্রমপুরে জন্মগ্রহণ করলেন, প্রথমে উনি ছিলেন যে সোমপুর বিহারে, পরবর্তী সময় উনি গিয়েছিলেন নালন্দা বিহারে, জেতারের নামে খুব নাম করা এখানকার একজন নৈয়ায়িক আছেন, ওনার রিকমেন্ডেশন আর কি। এবং বলা হয় থাকে যে যদিও অতীশ দীপঙ্কর নালন্দার আচার্য ছিলেন, এটা আসলে সত্যি নয়। অতীশ দীপঙ্কর নালন্দার আচার্য ছিলেন না, মূলত একমাত্র যিনি বাঙালি যিনি নালন্দার আচার্য ছিলেন সেটা হচ্ছে শান্তরক্ষিত। অতীশ দীপঙ্কর মূলত আর কি যে সোমপুর বিহারের আচার্য ছিলেন, এবং সোমপুর বিহারে থাকা অবস্থায় উনি মূলত ওনার ওই যে মধ্যামিকা যে সূত্র, যে এটা মধ্যামিকা তত্ত্বকে ব্যাখ্যা করে একটা ছোট্ট বই আছে, সেটা মূলত ওই সময়কার লেখা, এবং 2 সত্য নামে একটা বই আছে যেটা এটা ওই সময়কারই লেখা কি। যাই হোক, তো এই যেটা হয়েছে যে এই লামরিন যে ধারাটা যেটা মূলত কি যে তিব্বতে গেছে, সেটা বলা হয় থাকে এর আগে প্রায় 7th সেঞ্চুরির দিকে তিব্বতে মূলত যে বুদ্ধিজমের যে বিকাশ হয় এবং যে প্রসার লাভ করে, সেটার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা হচ্ছেন যে আচার্য শান্তরক্ষিতের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সট হচ্ছে মধ্যামিকা সূত্র অলঙ্কার। এই গ্রন্থে মূলত যেটা করেছেন উনি একাধারে দুটো গুরুত্বপূর্ণ ধারার এক ধরনের সংমিশ্রণ করার চেষ্টা করেছিলেন। নাগার্জুন যে সময় মধ্যামিকাতে যে প্রাসঙ্গপাদম ব্যবহার করার মধ্যে সবকিছু নেগেট করার মধ্যে যে সবকিছু ভুল প্রমাণ করার চেষ্টা করছেন, অতীশ যে শান্তরক্ষিত যে কাজটা করলেন সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যুক্তিতর্কের মাধ্যমে একটা বাই একটা অবস্থান ধরে ধরে মানে যে ওই অবস্থানগুলোকে প্রমাণ করার চেষ্টা করলেন। এবং মূলত বলা হয়ে থাকে যে বুদ্ধ নৈয়ায়িক দিগনাগের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল শান্তরক্ষিতের উপর, এবং শান্তরক্ষিতের অন্যতম প্রচেষ্টা ছিল সে সময়কার মধ্যামিকারদের এগেনস্টে যে বলা হতো যে যারা যেহেতু কোনো অবস্থান প্রস্তাব করে না, সেই প্রেক্ষিত থেকে ওনার অন্যতম ইচ্ছা ছিল যেটা হচ্ছে যে ওনার ওই যে যুক্তি মানে একটা খণ্ডন করার মাধ্যমে একটা অবস্থান নেওয়া, এবং যার প্রেক্ষিত থেকে ওই যে শান্তরক্ষিত পুরো টেক্সট হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া, যে জায়গায় মানে মধ্যামিকা কারিকা হচ্ছে এরকম বক্স আকারে এক একটা বিষয় ধরা হয় এবং রিপিট করা হয়, এই পদ্ধতিতে দেওয়া হয়েছে। শান্তরক্ষিতের যে টেক্সটটা হচ্ছে একজনের ইভেনচুয়ালি পুরো আলটিমেট অবস্থানে পৌঁছান। এখন এই নালন্দার এবং হচ্ছে যে এবং বিক্রমশীলা এবং হচ্ছে যে ওই আমাদের শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্করের আমাদের বাংলাদেশের যে সময় যে এই মানে নালন্দা এবং সোম এবং এই এলাকায় যে সময় যে বৌদ্ধ দর্শন চর্চা হচ্ছিল, তখন এই অঞ্চলের লোকাল যে বিশ্বাসগুলো ছিল সেই বিশ্বাসগুলোর এক ধরনের বুঝতে প্রভাব শুরু হয়। কারণ ওই সময় বৌদ্ধ দর্শন অন্যতম গুরুত্বপূর্ণ ইচ্ছা ছিল সেটা হচ্ছে সাধারণ মানুষ পর্যন্ত রিচ করা, এবং যার ফলশ্রুতিতে বজ্রযানী যে ধারাটা যেটা হচ্ছে মূলত বাংলাদেশে একান্ত নিজস্ব, সেই ধারাতে একের সাথে বুঝতেছেন তান্ত্রিক যে বুদ্ধিজম অর্থাৎ তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। সেখানে দেখা যায় বুঝতেছেন যে গৌতম বুদ্ধের বুঝতেছেন কোথাও হয়তো বা বুঝতেছেন দেবতা হিসেবে দেখা হচ্ছে, অথবা এটা মূর্তিও করা হচ্ছে। একই সাথে যে কাজটা করা হচ্ছে বুঝতেছেন লোকাল যে দেবদেবী আছে তাদেরও এক ধরনের বুঝতে ইন্ট্রোডিউস করা হচ্ছে এই সময়কার যে মানে যে ওই 6ষ্ঠ এবং 8ম শতাব্দীর দিকে আর কি। এবং সেই সময় পরবর্তী সময় যেটা হচ্ছে বজ্রদান থেকে সহদান এবং হচ্ছে যে ওই মানে যে সহজানের যে জন্ম আর কি, এবং এই সহজান থেকে মূলত যেটা বলা হয় যে চর্যাপদের যে রচনা, এই চর্যাপদের রচনা একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এবং যার প্রেক্ষিত থেকে আমরা যদি গ্র্যাজুয়ালি দেখি সেটা হচ্ছে যে এই মধ্যামিকা যে ধারাটা আমাদের এই অঞ্চলে যে রূপে বিকাশ হয়েছে তার সরাসরি হচ্ছে যে মূলত যে বুদ্ধিজমের আর কোনো ধারা নয়, সেটা হচ্ছে মূলত কি যে মধ্যামিকা ধারারই এক ধরনের গুরুত্বতম মানে সরাসরি
মানে প্রভাবে এই যে সহজান এবং বদজানের ধারাটা এবং হচ্ছে আমাদের এই এলাকার যে বাউলদের মধ্যে চিন্তার যে প্রভাবটা হয়, কিন্তু সমকালীন যে আমাদের এখানে যে ওই যে চট্টগ্রাম এলাকায় যে বুদ্ধিজমটা আছে সেই বুদ্ধিজম তো বুঝতে পেরেছেন যে বদজানের প্রভাব পরিবর্তে খুঁজে পাওয়া যায় না। এরা মূলত মহাজানীয় না, এরা মূলত থেরবাদী। এবং এর কারণটা কি, এবং এর অন্যতম কারণ যেটা বলা হয়ে থাকে যে গৌতম বুদ্ধ জীবনদশায় বাংলাদেশে এসেছিলেন এবং ওনার একজন শিষ্য ছিলেন বাংলাদেশে। কিন্তু এবং হচ্ছে যে গৌতম বুদ্ধ সম্ভবত বলা হয়ে থাকে যে ধামরাই এলাকায় ওইখানে মানে সম্রাট অশোকের একটা স্তূপাও পাওয়া যায় এবং বলা হচ্ছে যে যেসব জায়গায় গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছেন সেই জায়গায় স্তূপ করা হয়েছিল। তার মধ্যে একটা স্তূপকে ধামরাইতে আছে। বলা হয় যে বাংলাদেশেই ধর্মপ্রচার করেছেন এবং বিভিন্ন সূত্র থেকে, লোকজ সূত্র থেকে বলা হয়ে থাকে যে বার্মায় গৌতম বুদ্ধ দুবার গিয়েছিলেন এবং চট্টগ্রাম পথে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সেটা হচ্ছে যে এই সময় থেকে বাংলাদেশের যে বুদ্ধিজম আগমন ঘটলেও মূলত যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে 7th এবং 8th সেঞ্চুরিতে যে সময় মানে মুসলমানদের এই এলাকায় আগমন এবং হচ্ছে যে পাল বংশের মানে পতন এবং সেন বংশদের যে সময় রাইজ হওয়া শুরু করলো, তখন ইভেন্চুয়ালি বুদ্ধিস্ট মঠগুলো ছেড়ে জি 12th সেঞ্চুরি পর থেকে জি 9th সেঞ্চুরি তো আসলে পতনটা শুরু হয়নি। নবম দশম, কিন্তু হচ্ছে সেন বংশের সময় পাল বংশের সময় যেরকম পৃষ্ঠপোষকতা ছিল, পৃষ্ঠপোষকতা সেন বংশের সময় ওরকম পৃষ্ঠপোষকতা ছিল না। যার প্রেক্ষিতে যেটা হয়েছে যে ওই সেন বংশ এবং হচ্ছে মুসলমানদের আগমনের সময় এবং একই সাথে অনেক গবেষকরা মনে করেন সেটা হচ্ছে যে ওই রাজনৈতিক কারণে হচ্ছে একটা এবং হচ্ছে যে সামাজিক কারণে এবং হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাবে একটা অংশ হয়তো বা যে মানে আসাম, ত্রিপুরা, মিজোরামের ওই দিকে যায়, পার্বত্য অঞ্চলে নেপাল দিকে যায়, এবং আরেকটা হচ্ছে নেপাল হয়ে আর কি তিব্বতের ওই দিকে অনেকেই যায় নাকি, এই মূলত বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়ে। এবং তখন আমাদের এই অঞ্চলে যে বুদ্ধিজমটা চর্চা হতো সেটা হচ্ছে অদ্ভুতভাবে বুঝতে পেরেছেন। যেমন চাকমা রানীর মানে যে বাড়িতে দেখা যেত সেটা হচ্ছে একই সাথে কালী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, তারপরে ওনারা বুদ্ধিস্ট। এই যে প্রবণতা ছিল সেটা হচ্ছে প্রথম দিকে এই থেরবাদটা খুব ফর্মালি রিইন্ট্রোডিউস হয় মূলত হচ্ছে 18th সেঞ্চুরিতে এসে। 1800 শতাব্দী আরাকানি থাকা অবস্থায় সেটা হচ্ছে যে বার্মা এবং বাংলাদেশে জি দক্ষিণ দিক থেকে আসছেন, এদিক থেকে তো যায় থেরবাদটা আমাদের এখানে আসছে উত্তর দিক থেকে নাকি দক্ষিণ দিক? না, থেরবাদ তো মূলত যেটা হচ্ছে যে কেশাপের এই এলাকার মূল থেরবাদ মূলত বিহার এবং মগধ এই এলাকায় প্রথম থেকেই ছিল। বাট যেটা হচ্ছে যে মঠ কেন্দ্রিক যে বুঝতে পারছেন চর্চা ব্যবস্থা, সেই চর্চা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল হচ্ছে যে ওই মানে মধ্যমিকাদের, যার কারণে থেরবাদীরা অনেকাংশই কমে গিয়েছিল। কিন্তু লোকজ মানুষের মধ্যে থেরবাদের প্রভাবটা ছিল। কিন্তু আমাদের যে বিহার পাহাড়গুলো যে বিহার বা এই অঞ্চলের বিহারগুলো ছিল জি সেগুলা এরা মহাজানি, জি মহাজানি সবগুলো। আর দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ধরুন পাহাড়পুর যে সমবিহার এটা হচ্ছে মহাবিহার, যেগুলো কি বিশ্ববিদ্যালয়, অথবা ধরুন যে আমাদের ময়নামতিতে যেটা হচ্ছে বিহার হচ্ছে ছোট আকৃতির। এবং এই দুটোর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে যে সংখ্যাগত, মানে মহাবিহারে যে সময় 8-10 হাজার স্টুডেন্ট থাকে, বিহারগুলোতে প্রায় 2-2.5 হাজার স্টুডেন্টের মধ্যে থাকে। জি মহাজানি জি। তারপর আমাদের জি সেটাই বলতে যাচ্ছি জি, সেটা মানে আমি আগে বলছিলাম সেটা হচ্ছে যে থেরবাদের উৎপত্তিটা হচ্ছে গৌতম বুদ্ধের সময়কার থেকে আর কি। সেটা হচ্ছে যে মূলত গৌতম বুদ্ধ মারা যাওয়ার 3 মাস পর মানে একজনের মহাসংঘ ডাকা হয় আর কি। এই মহাসংঘের সভাপতিত্ব করেন কেশব। ওই সময় যেটা হয় যে গৌতম বুদ্ধের যে সময় বাণীগুলো আছে এবং বিতর্কগুলো সেগুলো একজনের সংকলন করা হয় 3টা ঝুড়ি আকারে, এবং সেই ধারাটাই হচ্ছে জি আমি বলছি আপনাকে। এবং সেইখান থেকে মূলত কি যে থেরবাদের মানে ব্যুৎপত্তি, এবং প্রাচীনতার দিক থেকে বুঝতেছেন থেরবাদী হচ্ছে বুঝতেছেন শাস্ত্রকেন্দ্রিক, মানে শাস্ত্রকে আকার ধরে মানে চর্চা করা হতো। এবং এই থেরবাদটা মূলত বুঝতে পেরেছেন এই এলাকাতেই চর্চা শুরু হয়। তারপরে মূলত কি যে থেরবাদের বিকাশটা হয় হচ্ছে নেপাল, ভুটান হয়ে মানে যে কম্বোডিয়া হয় বুঝতে পারছেন, বার্মা কম্বোডিয়া হয় যে থাইল্যান্ড এইদিকে, আর ওদিকে হচ্ছে যেটা হচ্ছে আপনার যে সাউদার্ন ইন্ডিয়া হয় শ্রীলঙ্কা পর্যন্ত মানে থেরবাদের বিকাশটা খুঁজে পাওয়া যায়। কুষাণ পিরিয়ডে যেটা হয়েছে মূলত যে কুষাণ রাজের সময় যে মানে মূলত যে ওই ত্রিপিটকটা তো লিখিত হয়নি, সংকলিত হয়েছে জি। গৌতম বুদ্ধ মারা যায় 3 মাস পরেই জি, প্রথম মহাসংঘ জি। ত্রিপিটক মানে আর কিছু না, ঝুড়ি মানে
আচ্ছা, আমরা প্রশ্নটা পড়বো, পরে যাবো আমরা। আমি প্রশ্ন পড়বো, একটা থাকবে আলোচনা সহ আলোচনা। একজন ফরিদপুর যাবেন, একজন মানিকগঞ্জ যাবেন। আচ্ছা আমাদের থেকে জানলে ধারণা আচ্ছা আমাদের জাতীয়তাবাদের রূপরেখা পর্যন্ত আসার টার্গেট ছিল, একটু রিমাইন্ডার ওটাতে এই হারে যাচ্ছিল, তো এই জন্য আমি একটু রিমাইন্ডার আসলে আমার প্রথম থেকেই আছে খেয়াল হারাচ্ছে এই অসুবিধা নেই, এই কোনো সমস্যা নেই, আপনি শুরু করেন। আপনি বলছেন আপনার স্বাভাবিক পড়েছে যেটা আগাচ্ছে। এসবে কম, তারপরে আমাদের হ্যাঁ হ্যাঁ, কিছু সময় দেওয়া হবে। এই চলে আসবে। হ্যাঁ, আমি মূলত ওই থেকেই আমি কোথায় ছিলাম আমি নিজেও ভুলে গেছি। মূলত যে সেনদের সময় যেটা হয় যে মূলত আস্তে আস্তে পৃষ্ঠপোষকতা কমা দুর্মূল যেটা হয়েছিল যে মানে বৌদ্ধ ধর্মে ম্যাক্সিমাম যারা কি যে আকৃষ্ট হচ্ছিলেন সেটা হচ্ছে আউটকাস্ট অথবা লোয়ার কাস্ট। এদের মধ্যে একজন প্রাদুর্ভাব যেটা যে ক্ষত্রিয়দের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু হচ্ছে মূলত শূদ্র এবং হচ্ছে যে আউটকাস্ট যেটা অস্পৃশ্য যেটাকে বলা হতো, যেটা হচ্ছে তখন যে শঙ্করাচার্যের মানে যে অদ্বৈত বেদান্তবাদ এবং রামানুজ হয়ে যে সময় মাধবের মাধ্যমে যে সময় আমাদের এলাকায় নিমাইয়ের হাত ধরে শ্রী চৈতন্যের ভক্তিবাদ যে সময় এলাকায় মানে যে চর্চা এবং যে প্রসার লাভ করে, তখন বলা হয়ে থাকে বুঝতেছেন এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যে কারণে কি যে এই এলাকায় বুদ্ধিজমের মানে যে সংখ্যা কমে যাওয়া, সেটা হচ্ছে যে ভক্তিবাদ ওই জায়গাটা নিয়ে গিয়েছে জাতপাতের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো মূলত অ্যাড্রেস করার মাধ্যমে। এটাও আরেকটা কারণ যে সেই কারণে প্রেক্ষিত থেকে দেখা গিয়েছে মূলত যে এখানে বুদ্ধিজমটা কমছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ সমকালীন অনেক স্কলার যারা মনে করেন সেটা হচ্ছে যে মুঘলদের পিরিয়ডে সেটা হচ্ছে যে বুদ্ধিস্টের থেকে বেশি পৃষ্ঠপোষকতা করা হয়েছে মূলত কি যে ব্রাহ্মণ অথবা বৈদিক চর্চাগুলোকে, যার ফলে দেখা যায় যে মিথিলা এবং নদী এবং পাটনায় প্রচুর যে মঠগুলো হয়েছিল সেই মঠগুলোর জায়গা এবং অর্থায়ন সবই মুঘলরা করতেন, যার প্রেক্ষিত থেকে ওই চর্চাটা পরবর্তী সময় যেখানে আমাদের এখানে যে নদী এবং পাটনায় যে নব্যনৈয়ায়িক এবং ন্যায়ার্যের যে শাস্ত্রের যে চর্চাটা সূত্রপাত ঘটে সেই সূত্রপাত একদিকে ঘটতে থাকে, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে বুদ্ধিজম আসলে এইখান থেকে আস্তে আস্তে সরতে শুরু করে আর কি। এখন তাহলে যে পার্বত্য অঞ্চলে যে থেরবাদের আবির্ভাবটা কোথা থেকে এবং সেটা কোথা থেকে, এমনিতে সাধারণত বলা হচ্ছে যে মূলত যে এই থেরবাদটা এই ব্লকে আগে থেকেই মানে চর্চা আসতেছে, কিন্তু বাংলাদেশের অঞ্চলে 1883 সালের দিকে মূলত মানে যে ওই মানে আরাকান ছিল ওই এলাকার চিটং এবং বার্মা, এই এলাকাটা বুঝতে পারছেন থেরবাদের চর্চাটা বুঝতে পারছেন একদম সিস্টেমেটিক আকারে চর্চা হয়। কিন্তু সেই সব বুঝতেছেন থেরবাদ এবং হচ্ছে যে এই বজ্রযান এবং যে তন্ত্র সাধনা সম্পূর্ণ ধরনের বিচ্ছেদ তৈরি হয় না, এবং এই যে বিচ্ছেদ করার যে প্রবণতাটা খুব সদ্য শুরু হয়েছে, যেটা মূলত যে মায়ানমার থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে যে থেরবাদী বুদ্ধিজমে, এবং সেখানে বুঝতেছেন ওই মূলত যে ছোট ছোট মঠ স্থাপন করা হচ্ছে এবং হচ্ছে এক ধরনের শাস্ত্রকেন্দ্রিক যে বুদ্ধিজম যেটা অনেকাংশ হচ্ছে বিচ্ছিন্ন ছিল এই মাটিতে দীর্ঘকাল ধরে, সেটা আবার পুনরায় উপস্থাপিত হয়েছে। কিন্তু এই বিষয়ে আমি একটু গুরুত্বপূর্ণভাবে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই মাটিতে যে ধরনের দর্শনটা ঐতিহাসিকভাবে চর্চা করা হয়ে আসছিল সেটা থেরবাদী দর্শন ওই অর্থে না। এই মাটির দর্শনটা অনেকটা হচ্ছে বুঝতেছেন বজ্রযান এবং সহযান এবং মনে হচ্ছে মধ্যামিকা, এই ধারাটা আসলে বুঝতে পেরেছেন যদিও মধ্যামিকা নাগার্জুনা মানে যে সাউদার্ন ইন্ডিয়ান হলেও পরবর্তী সময় বিকাশে বাংলাদেশিদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এটা আজকালকে সমকালীন যে বিশ্ব মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পিছনে মানে তিব্বতে নিয়ে যাওয়া, এখানে একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর কি। আমি মানে আজকের বক্তৃতায় অসম্ভব আকারে খেয়াল হারিয়েছি বিভিন্ন জায়গায় আর কি, এটা যে ওই তো আপনার যদি জি, তো আমি যেটা এক কাজ করি সেটা হচ্ছে যে জি আর মানে এবং পুরো স্কেচটা এত জেপাটাইজিং আকারে রয়েছে, আপনার যদি প্রশ্ন করেন আমি গ্যাপগুলো ফিল আপ করতে থাকতে থাকি, সেটাই মনে একটা ভালো বিষয় যে আমি এখানে কোনো। আচ্ছা, আমরা এখন সবাই একটু দেওয়া করলে অনুরোধ করবো যে এখন বক্তা যে আলোচনাটা করেছেন সেই আলোচনার প্রশ্ন এবং কেউ যদি কোনো সম্পর্ক আলোচনা করতে আমরা সেই সুযোগটা নিব, সমস্যা নাই করেন। এখন আমার প্রশ্ন আর কি, মানে আমি কয়েকটা ধারায় প্রশ্ন দিতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে আসলে ঐতিহাসিক, মানে ঐতিহাসিক প্রশ্নটা হচ্ছে যে আমরা মানে এই যে বৌদ্ধ দর্শনের যে সময় এটার উৎপত্তি হয়েছে, ওই সময়ে মানে যেমন আমরা ওই প্রায় কাছাকাছি সময়ে জৈন দর্শন এইগুলা হচ্ছে, মানে এটা হচ্ছে মানে এদের
মানে এইসব দর্শনের উৎপত্তির একটা তো আপনি বললেন যে ব্যক্তিগতভাবে গৌতম বুদ্ধের বিষয়টাকে আপনি আনছেন, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে ওই ঐতিহাসিক ওই কালে এই ধরনের দর্শনের উৎপত্তি। আমি আপনাকে বলছি যে এই প্রশ্নটা আসলে আমি প্রথম বক্তৃতা যেটা ছিল এটাই ওইটাকে নিয়ে আমাদের এখানে যে 9টা যে ধারা তৈরি হয়েছিল তার মূল প্রেক্ষিতটা যে সেটা ছিল একজন আর্জনা যে আগে আলোচনা হয়ে থাকে এটা নিয়ে আমি আর বলতেছি না, বলতে পারেন। আলোচনাটা আমাদের সংক্ষেপে কাজ করতে আলোচনাটা আমাদের ইউটিউবে আছে স্যার, এর আগের দুটো আলোচনা এই সম্পূর্ণ। আচ্ছা আমি দেখবো। আচ্ছা 2 নম্বর আমার এটা হচ্ছে এটা মানে দার্শনিক প্রশ্ন আছে বা এবং যেমন হলো আমরা মানে বৌদ্ধ দর্শনের ইয়ের ক্ষেত্রে মানে গৌতম বুদ্ধের ইন্টেনশন আমরা যতটুকু বুঝলাম যে ওনার তো কোনো ধর্ম প্রচারের ইন্টেনশন ছিল না, মহাজানীদের মধ্যে। হ্যাঁ, এবং উনি তার ইয়েতে সে যদিও আমরা এখন আমরা যখন তিব্বতের ওই ইয়েরগুলাতে যাই আর কি, মানে ওই ভারতে যেসব জায়গায় মানে ওই ধরনের মঠ আছে সেখানে আমরা অনেক মানে প্রচুর, যেমন আমি সিকিমে গেছিলাম, ওখানে পেমিয়াংসি বলে একটা ইয়ে আছে, সেখানে তো হাজার হাজার আইকন আছে তাদের। হ্যাঁ, মানে আমি বলতেছি যে মানে বৌদ্ধ দর্শনটা তো কোনো আত্মা বা আত্মার ব্যাপারে তাদের একটা মানে এই 4টা অপশনের বাইরেও হয়তো কোনো একটা অপশন আছে আপনাদের, যদি সবগুলোই না পায় অথবা আত্মার ব্যাপারটা তারা অ্যাগনস্টিক বলা যেতে পারে আত্মার ব্যাপারে। হ্যাঁ, এবং মানে রাহুল সাংকেতন যেভাবে চিত্রায়ন করছেন বুদ্ধকে, যে ধর্ম হইল ধর্ম সম্পর্কে বলছে, ধর্ম হলো খেয়ার মতো, যে আমি পার হয়ে গেলে আমার আর ধর্ম, আমি নির্বাণ পেয়ে গেলে আমার আর ধর্মর প্রয়োজন নাই। হ্যাঁ, ধর্মও সে এইভাবেই করছে এবং কোনো ঈশ্বর বা আত্মার কথা নেই সেভাবেই ধর্ম। তাইলে এখন মানে এই বিষয়গুলি মানে বৌদ্ধ দর্শনে কিভাবে আরেকটা প্রশ্ন আমি আপনার এই 3টা প্রশ্ন একসাথে আমি উত্তর দিতে পারি। আপনার পর প্রশ্নটা ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা হচ্ছে যে মূলত ওই প্রথম লেকচারে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে এই এলাকার আর্য মানে কোট আনকোট আর কি, যেটা যদি কিছু থেকে থাকে আর কি, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক যে সংঘাত, এই সংঘাতের মধ্যে দিয়ে আমাদের এখানে একদম চিন্তার যে বিপ্লব মূলত আর কি, যে এই ইন্ট্রিক্ট বাই মানে চারবাক, এবং হচ্ছে যে পরবর্তী সময় যেটাতে একই মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একই সমালোচনাগুলোতে উদ্ভব হয়, এবং পরবর্তী সময় এই সমালোচনাগুলো উত্তর দিতে যে পরবর্তী আরও 6টা ধারা তৈরি হয়, যেটা হচ্ছে যে ষড়শ দর্শন নামে আমরা পাই আর কি, মাধবাচার্য এবং যে জয়বদ্ধশ্বরীর লেখাগুলোর মধ্যে দিকে সর্বদর্শন সম্মুখে এই ধারাগুলোর সূত্রপাত ঘটে। এখন এটা হচ্ছে একটা জায়গা আর কি। 2 নম্বর আপনি যে বললেন যে বিভিন্ন সিকিম থেকে শুরু করে মানে আজকালকে বাংলাদেশের যে বুদ্ধিস্টের ঘরে একদম ছোট ছোট গৌতম বুদ্ধের যে মানে যে ওই মূর্তি থেকে থাকে আর কি, গৌতম বুদ্ধ ছাড়াও মানে শত শত ওদের ওই সেই যারা মানে ইয়ে ছিল বিভিন্ন সময় এরাও পূজিত হয়। জি হ্যাঁ, মানে এরাও আইকন আছে, গৌতম বুদ্ধ না, মানে সেখানে হাজার হাজার আইকন আছে। এটা আমি একটা মানে সিম্পল যেটা হচ্ছে যে এই সংকটটা মানে মূলত 7-8 সেঞ্চুরিতে সবচেয়ে প্রকট ছিল, যেটা কি যে মূলত বাংলাদেশি দার্শনিককে অ্যাড্রেস করেছেন। বাট একটা উদাহরণ দিয়ে হয়তো আলোচনাটা বলতে শুরু করতে পারি, সেটা হচ্ছে যে আমরা সাধারণত কি যে আপনার ওই যে বাংলাদেশি যে খ্রিস্টান যারা আছে না, তারা যে সময় ওই চার্চে যায় তখন কিন্তু বুঝতেছেন জুতা খুলে যায় অনেক সময়। এটা ইউরোপে কিন্তু বুঝতেছেন চার্চে যাওয়ার সময় জুতা খুলে না। এর কারণ হচ্ছে কি জানেন, বাংলাদেশে হিন্দু মুসলমান দুই ধরনের বুঝতেছেন মন্দিরে ঢোকার সময় মসজিদ এবং মন্দিরে জুতা খুলে যায়, হচ্ছে পবিত্র জায়গা মানে ওই যে সেন্স থেকে। এটাকে বলা হয় সিনিসিজম। যে সময় একটা ধর্ম কোথাও যায় না সেই সময় তার ওই লোকাল এন্টিটিগুলোকে সে অংশ করে। যেমন হচ্ছে গৌতম বুদ্ধের উৎসাহের চেহারার মানে আজকে পুরো ওই যে আলোচনাগুলো অনেক মানে বিক্ষিপ্ত হয়ে গেছে। যেমন গৌতম বুদ্ধের যে চেহারা, যেটা এই চেহারা না যে মাটিতে গিয়েছে তো ওই মাটির শেপ নিয়েছে। যেমন বুঝতেছেন আপনি যদি তিব্বতী অঞ্চলে বুঝতেছেন গৌতম বুদ্ধের যে চেহারা, জাপানে কিন্তু সেই চেহারা না। বাংলাদেশে বুঝতেছেন যে চেহারা বুঝতেছেন ওইদিকে হইতেছে যে আপনি শ্রীলঙ্কার সেই চেহারা পাবে না। এই যে চেহারার যে অদ্ভুত পার্থক্য বুঝতেছেন, তার মধ্যে দিয়ে বুঝতেছেন কীভাবে আমাদের যে লোকাল পরিবেশ কিন্তু ভূমিকা রাখে। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। যে সময় আমরা মাঝখানে কথা বলছিলাম যে অতীশ দীপঙ্কর শান্তরক্ষিতের সময় লেখাগুলো বাংলা অনুবাদ করে একটা মানে পরিকল্পনা নিলাম, ওই সময় আমার এক বন্ধু বললো যে সে বাচ্চাদের জন্য অতীশ দীপঙ্কর উপরে একটা বই করবে। তাই আমি বললাম সেক্ষেত্রে অতীশ দীপঙ্কর চেহারা কেমন হবে? এটা বললো চেহারা নিয়ে সমস্যাটাকে। আমি বললাম যে তুমি অতীশ দীপঙ্করের সব জায়গায় যে চেহারা পাবা সব চেহারা হচ্ছে একদম চাইনিজ চেহারা, মানে তিব্বতের চেহারা বানিয়ে দেওয়া হয়েছে। কারণ সে তিব্বতে তাকে লোকালাইজ করা হয়েছে, সে ওই প্রক্রিয়াটা করেছে, যেটা হয়তো আমাদেরকে করতে হলে ডি লোকালাইজ করা। যেমন এই যে জায়গাটা আসলে ধর্ম যেখানেই যায় এই বিষয়টা, কিন্তু এই বিষয়টা খুব প্রকট আকার ধারণ করেছিল 7th সেঞ্চুরিতে তিব্বতে, যার প্রেক্ষিতে উৎসাহের শান্তরক্ষিতকে নয় হয়েছিল ওই কারণে। এবং সে প্রেক্ষিতে তিব্বতে যে সময় শান্তরক্ষিত প্রথম গেলে নাকি রাজার মানে আমন্ত্রণে,
তো রাজা মূলত ওনার সমান ভার ওজনের স্বর্ণ পাঠিয়েছিলেন, এবং শান্তরক্ষিত হচ্ছে বলা হয় থাকে ওই সময়কার খুব প্রতাপশালী দার্শনিকদের একজন আর কি, এবং নালন্দার আচার্য, মানে ভাইস চ্যান্সেলর বলা যেতে পারে। তো উনি যে সময় গেলেন ওইখানে, যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ওই ব্যাপারে একবার খরা হয়েছিল, ফসল কম হয়েছিল। তখন বুঝতে পারছেন সবাই, ওনাকে বুঝতে পারছেন ওইখানকার যে যারা আগে বুদ্ধিজম চর্চা করতো, মূলত চাইনিজ বুদ্ধিজম, তারা সবাই বলে শান্তরক্ষিতী অশুভ মানে আপনাকে নিয়ে এসেছেন, যার কারণে বুঝতে পেরেছেন যে এই দেশে এই সমস্যা তৈরি হয়েছে। তখন সেই শান্তরক্ষিতকে বুঝতে পারছেন 3 মাস থেকে আবার উনি নেপালে ফিরে আসলেন। নেপালে ফিরে আসার সময় বুঝতেছেন পরের বার যে সময় উনি গেলেন, বুঝতেছেন পদ্মাসম্বার নামে এখানকার খুব নাম করা একজন তান্ত্রিক ছিলেন, এই পদ্মাসম্বারকেও সাথে নিয়ে গেলেন। তার কারণ হচ্ছে কি জানেন, ওইখানে যদি ওনাকে ধর্মটা কি করতে হবে, সাথে তান্ত্রিজমটা ঢুকাতে হবে আর কি, যে তান্ত্রিক জাদু টোনা সব কিছু। তখন কি পদ্মাসম্বার বুঝতেছেন এই যে জাদু টোনা বিষয় নিয়ে এক্সপার্ট ছিলেন, আর শান্তরক্ষিত মূলত বুঝতেছেন যে স্কলাস্টিক জায়গাটায় এক্সপার্ট ছিলেন। তার মনে হচ্ছে যে এবং পরবর্তী সময় প্রায় 12 বছরের মতো উনি তিব্বতে ছিলেন। এই যে জায়গাগুলো বুঝতেছেন এটা খুব প্রতিষ্ঠিত। আর 2 নম্বর যেটা হচ্ছে যে ওই মধ্যামিকার যেই জায়গাটা বুঝতেছেন যে তত্ত্বীয় যে জায়গাটা, এবং সমকালীন যে বুঝতেছেন জ্ঞানতাত্ত্বিক যারা স্কলাস্টিক পারসিউট করেন তাদের জন্য খুব বাফলিং, মানে যে নাগার্জুন কীভাবে আসলে কী যুক্তিগুলো তৈরি উৎপাদন করছে নাকি, এবং হচ্ছে ভেরি ডিফিকাল্ট ইয়েট এনজয়েবল টেক্সট আর কি। যেটা হচ্ছে ধরুন সাধারণ মানুষের জন্য নাগার্জুনের বক্তব্য বোঝা সহজ না, অত্যন্ত দুর্বিষহ। সাধারণ মানুষ বুঝতেছেন যে এর আগে এতদিন বুঝতেছেন কালী পূজা করেছে অথবা অন্য কোনো পূজা নাগ পূজা করেছে, সে কিন্তু বুঝতেছেন কোথাও না কোথাও সেই বুঝতেছেন তার ওই বিশ্বাসটা কিন্তু ক্যারি করবে। এবং সার প্রেক্ষিতে বুঝতেছেন বজ্রযানের মূল ক্রাইসিসটাই ছিল এইটা, যেটা হচ্ছে যে সে এই দুইটা সংস্কৃতিকে অ্যাসিমিলেট করা, যার কারণে আপনি দেখবেন বুঝতে পেরেছেন যে ওই যে চর্যাপদে প্রচুর যে বুঝতেছেন লোকজ সিম্বলগুলো আছে। অথবা আপনি যদি ময়নামতিতে যান সেখানে দেখবেন বুঝতে পারছেন যে ওই স্কাল্পচারগুলো পাওয়া যায়, গৌতম বুদ্ধের পাশে 3টা নারীর ছবি মূর্তি আছে, বুঝতে পারছেন। এই যে মূর্তি সেটা হচ্ছে বুঝতে পারছেন একজন সিনথেসাইজেশনের প্রক্রিয়া, যেটা হচ্ছে যে মানে যে তত্ত্বীয় বুদ্ধিজম যেরকম এই এলাকা সিনথেসাইজড হয়েছে, ঠিক ওরকম সিনথেসাইজড হয়েছে মানে নেপালে, ওরকম সিনথেসাইজড হয়েছে তিব্বতে, ওরকম হয়েছে আবার চায়না, যার প্রেক্ষিতে এই জন্য ডাইভার্স রূপ আছে। এবং সমকালে যেটা করেছে যে বটগাছের নিচে মূলত বলা হয় থেকে মানে যে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছেন, সেই বটগাছের সব পাশে কিন্তু মোটামুটি পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত স্কুল আছে সব স্কুলগুলো কিন্তু এখানে মানে এক ধরনের মানে মঠ করা হয়েছে আর কি, যাতে সবগুলোরই একটা সেন্টার এখান থেকে বা বিভিন্নভাবে প্রসারিত। এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, আসলে এইটা কি গৌতম বুদ্ধ মেনে নিতেন? অফকোর্স, কারণ গৌতম বুদ্ধ যেটা বলেছেন বুঝতে পারছেন যে ওনার পথে মানে যে কেউ মানে ফলো করতে হবে এরকম কোনো বক্তব্য না আসলে নেই। সেটা হচ্ছে উনি মনে করতে বুঝতেছেন নির্বাণ যে যার নিজের মতো করে খুঁজে পাবে। আর এই নির্বাণটা হচ্ছে বুঝতে পারছেন যে ওনার গুরুত্বপূর্ণ অধিবিদ্য একটা বাস্তবতা, যেটা মনে করেন যে দুঃখ সত্য, সেই সত্য থেকে মুক্তি। আর সেই মুক্তিটা আসলে বুঝতে পেরেছেন আমার কাছে অনেক আসলে মনে হচ্ছে বুঝতে পারছেন যে আমাদের যে সাবজেক্ট ইগো, যেটা সেই ইগোর এক ধরনের মৃত্যু, আমার যে ডিজায়ারগুলোর মৃত্যু হওয়ার মধ্যে কিন্তু আমার ইগোর মৃত্যু হয়, ব্যক্তির মৃত্যু হয়। তার মধ্যে দিয়ে আমি যে রেশনাল এক ধরনের বিং হই না, যার মধ্যে আমি একটা কালেকটিভ বিং হই, এটাও এক ধরনের কালেকটিভ বিং হওয়ার এক ধরনের প্রক্রিয়া, আর কিছুই না। মানে হচ্ছে আমার সাবজেক্টের স্বার্থের উপরে এটা। যার কারণে গৌতম বুদ্ধ কিন্তু বুঝতেছেন নির্বাণ লাভ করার পরে কী করেছেন বুঝতেছেন, লোকজ সমাজে বসবাস করেছেন এবং সাধারণ মানুষকে বুঝতেছেন সাহায্য সহযোগিতা করেছেন, তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং একটা যেটা অংশ সেটা হচ্ছে যে এই যে আমাদের আজকালকে মানে মানে ওই নাগরিক আন্দোলন অনেক কারণে যে বিপর্যস্ত হয়, তার একটা কারণ হচ্ছে কি জানেন, যে ধরুন গ্রামে যদি বুঝতেছেন কোনো একটা সংকট হয়, দেখা যায় বুঝতেছেন 100টা লোক দ্বারা হয়। শহরে বুঝতেছেন আমার বাসার পাইবে সামনে দিয়ে হয়তো বুঝতেছেন এটা যে নালা করা হচ্ছে প্রায় 6 বছর ধরে কাজ হয় না, পড়ে আছে, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে না। তার কারণ কি, গ্রামে হলে এটা প্রতিবাদ হতো। তার কারণ হচ্ছে বুঝতেছেন গ্রামে সম্পর্কগুলা মানে জ্ঞাতি সম্পর্কের মধ্যে দিয়ে, শহরে বুঝতে পারছেন যে জ্ঞাতি সম্পর্কের ঊর্ধ্বে হতে অন্য কোনো যে সম্পর্ক তৈরি হয় সেটা এখন আমাদের নাগরিক সংস্কৃতি তৈরি হয়নি, যার কারণে কি হয়নি। তাহলে সেই ক্ষেত্রে থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন গৌতম বুদ্ধ আসলে বুঝতে পারছেন আমাদের সমকালীন নাগরিক সভ্যতার একজনের বুঝতে পারছেন মনস্তত্ত্বর কথা বলছেন, একজন রেশনাল জায়গা থেকে সম্মিলিত হওয়ার যে জায়গাটা, ওনার আসলে মানে নির্বাণ লাভ করা আসলে আর কিছু না, ব্যক্তির সাবজেক্টের ঊর্ধ্বে ওঠা আর কিচ্ছু না, যেটা কি যে হয়তো নাগার্জুন নিজেও বলবে নাকি মানে। এবং তো নাগার্জুন বলছে যে সব সলিউশন ক্যান বি সর্ট আউট বাই ফেনোমেনোলজিক্যাল। এরকম কিছু বলেছে কি, আমি বলেছি কি? হ্যাঁ, আপনি বলছেন যে প্রবলেমগুলো যেহেতু রিলেটিভলি টু যে সমৃদ্ধ সত্য, সব কিছু যদি প্রবলেমগুলো যদি এরকম উইদিন এ সিস্টেম তৈরি হয় তাহলে এটা সলিউশনও এইটার ভিতরে খুঁজে পাওয়া যায়। আমার কিন্তু সেটা মনে হয়নি। আমার কাছে সমৃদ্ধ সত্য সম্পর্কে নাগার্জুনের অবস্থানটা আমার কাছে এটা মনে হয়েছে যে উনি অনেকটা
প্রবলেমটার প্রায়োরিটিটাকে অস্বীকার করতেছেন, মানে দ্যাট ইজ এই প্রবলেমটা নিয়ে খুব বেশি মাথা প্রবলেমটা নিয়ে মাথা ঘামানোর আর কি প্রয়োজন নেই, এরকম একটা অবস্থা নিয়ে করতেছেন। প্রবলেমটা একরকম অস্বীকার করার মতো অবস্থা। উনি আসলে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এপিস্টিমোলজিক্যাল ইমপ্রিজনমেন্ট, মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিকভাবে কারাবদ্ধ হই আমরা অনেকভাবে, ঠিক না? যে আমরা অনেক কাজ বুঝতেছেন, হয়তো আমার মানে মনে করছি বুঝতেছেন যে আমাদের সমকালীন বাস্তবতা সঠিক নয়, কিন্তু হচ্ছে যে আমার জ্ঞানতাত্ত্বিক কথা বুঝতেছেন অধিকৃত হ্যাঁ শেয়ার যে মানে নলেজটা, সেই নলেজটা আমাদেরকে এনফোর্স করে অনেক কিছু করতে। উনি যেখানে বলছেন কি জানেন, যে আমাদের এই যে জ্ঞানগুলো সেগুলো হচ্ছে বুঝতেছেন সব অবিদ্যা এবং সংস্কার, এবং এই অবিদ্যা এবং সংস্কারে আসলে বুঝতেছেন কোনটাই মানে যে কোনো পিছনে কোনো ফাউন্ডেশন নাই, এটা একদম অন্তঃশ্বাস শূন্য। ওনার মূল প্রবণতা যেটা ছিল ওই সময়কার প্রতিষ্ঠিত জ্ঞানগুলোকে এক ধরনের থেরাপি দেওয়া, মানে উনি কিন্তু কোনো অবস্থান নিচ্ছে না, প্রত্যেকটা তত্ত্বদর্শী যেমন মানে ধরুন বেদান্তের বুঝতেছেন যে ওই ব্রাহ্মের ধারণাকে ধরছেন, থেরাপি দিচ্ছেন, বলছেন মানে বুঝতেছেন যে কি কি কারণে বুঝতেছেন ব্রাহ্ম মানে যে পরমার্থ হতে পারে না। আবার বলছেন যে ব্রাহ্ম যে অস্তিত্বহীন যারা চারবাকরা বলছে সেটাকে আবার রিফিট করছেন, উনি বলছেন যে হ্যাঁ ব্রহ্মার কথা। আবার ধরুন যে আত্মা যেমন মানে যেটা হয়েছে যেমন যে বৈদিক শাস্ত্রে যেমন আত্মার অস্তিত্ব যেরকম স্বীকার করা হচ্ছে এটা, আবার চারবাকরা যেটা অস্বীকার করছে, মানে এনারা বলছেন কি দুটা তথ্য আসলে ভুল, মানে এটা হচ্ছে একদম তথ্য, ওয়ে অফ লুকিং অ্যাট দ্য থিংস, মানে হচ্ছে যে আমরা যেভাবে জগৎটাকে দেখি উনি সেই বিষয়ে আমাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছেন আর কি, যে আমরা যাতে এই বিষয়টাকে সচেতন থাকি। তবে এই সমৃদ্ধি সত্যর ধারণাটা খানিকটা বুঝতেছেন সময়ের সাথে সাথে আবার পাল্টায়। যেমন আমাদের এই সময়কার যত সমৃদ্ধি সত্য, যেমন টাকা অথবা ইন্টারনেটের সাইবিক অন্টোলজি কিন্তু সমৃদ্ধি সত্য টাইপের, যেটা আমি বাস্তব হিসেবে মনে করছি বাস্তব না, থাকে না ভিজুয়াল অথবা হচ্ছে টাকার যে বিষয়গুলো, কিন্তু ওনার কাছে বুঝতেছেন সমৃদ্ধি সত্য পুরো গোটা জগৎ সম্পর্কিত যে আমাদের যতগুলো ধারণা আছে তথ্য আছে সবগুলো হচ্ছে এক ধরনের সমৃদ্ধি সত্য, তার কোনো পরমার্থ না, একজন একটা অন্তঃসার শূন্যতা আছে আর কি, একজন কন্টেন্টলেসনেস আছে। কিন্তু উনি কি কোনো এটা কি উনি যেটা বলছেন লাস্টের দিকে ওনার 26 নম্বর অধ্যায়, তাহলে কি বুঝতেছেন যে এই মানে পাতিতকে সমুৎপদা এবং হচ্ছে যে ধরুন যে চার আর্য সত্য এবং হচ্ছে বুঝতেছেন যে এই যে সমৃদ্ধি সত্যের ধারণা অথবা শূন্যবাদ, এটাই কি তাহলে আলটিমেট ট্রুথ? উনি বলছেন সেটাও সমৃদ্ধি, মানে সেটাও আপেক্ষিক এবং সেটাও কন্টেন্টলেস, মানে এটাও এক ধরনের দৃষ্টিভঙ্গি। সমুৎপদা যেটা, এটা তো যে কার্যকারণ এটা এটার সাথে বস্তুবাদের অনেক মিল আছে। বস্তুবাদ যেরকম সবকিছুই মানে ওই একটা একটা কার্যকারণে একটা হয় ওটার একটা। এবার আমরা এখানে মনে হয় দার্শনিক প্রশ্নটা পরে মানে একভাবে একটা আমরা বুঝলাম, কিন্তু আপনার দার্শনিক প্রশ্নটা কি ছিল? আমার দার্শনিক প্রশ্নটা ছিল যে মানে এটা মানে ধর্ম, তাদের অ্যাটিচিউড তো ধর্ম ছিল না, মানে অ্যাটিচিউড একটা মানে ধর্ম প্রচার বা প্রচার না, এগুলা পরবর্তীতে এক ধরনের প্রক্ষেপ বা এডিশন হয়ে এই যে যেরকম আপনি বললেন যে তন্ত্র ঢুকে গেল, বিভিন্ন আইকন ইয়েরা ঢুকে গেল। আমি এখানে একটা বিষয় একটু বলে কি, যে ধর্ম শব্দটা নিয়ে, মানে আমাদের এখানে ধর্ম কিন্তু বুঝতে পেরেছেন যে মধ্যপ্রাচ্যের ধর্মের মতো এক না, প্রাতিষ্ঠানিক ধর্ম, যেটা ধর্ম বলতে মানে রিলিজিয়ন। হ্যাঁ, রিলিজিয়ন আমাদের আমাদের ভাষায় ধর্ম বলতে রিলিজিয়ন মিন করা, ধর্মের আরো গভীর অর্থ আছে। ধর্ম বলতে আমি যদি আচার ধর্ম এবং হচ্ছে গিয়ে আর কি একটা আচার ধর্ম রিলিজিয়ন, আর হচ্ছে বৈশিষ্ট্যবোধক ধর্ম সেটা হচ্ছে প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি রবীন্দ্রনাথ যেটাকে বলছে রিলিজিয়নের বাংলা ধর্মতন্ত্র, ধর্ম না। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার প্রশ্নটা হলো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার সামাজিক প্রশ্ন আছে, সামাজিক। আমি আপনাকে এইটা একটু এক্সপ্লোর করি আর কি, ধর্মের যে বিষয়টা, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এখানে। সেটা হচ্ছে যে ওই আমরা ধর্ম বলতে যে মানে যে প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে যে মুসলমান, জুইশ অথবা খ্রিস্টান বলতে যেভাবে বুঝি, এই এলাকায় ধর্ম মানে হচ্ছে ওয়ে অফ লিভিং, অথবা যেটা আমরা যে প্রথম লেকচারে বলছিলাম সেটা হচ্ছে যে যা কিছু সত্য তাই হচ্ছে সুন্দর এবং তাই হচ্ছে মানে যে সঠিক, মানে সঠিকটাই হচ্ছে বুঝতেছেন ধর্ম এখানে। মানে তার মধ্যে আমার সত্য জ্ঞানের সাথে খুব অতপ্রতভাবে জড়িত হচ্ছে বুঝতেছেন আমার মানে বৈষয়িক দৃষ্টিভঙ্গি, মানে একটা থেকে আরেকটা কোনো সেপারেট এন্টিটি না। আমি যা বিশ্বাস করি সত্য সেটাই হচ্ছে আমার বাস্তবতা এবং সেটা আমার চর্চার অংশ, যার প্রেক্ষিত থেকে ধরুন নাগার্জুনের কাছে মানে যে ওই মানে যে ধর্ম হচ্ছে বুঝতেছেন উনি যা এই সবগুলো থেরাপি দেওয়াই হচ্ছে আসলে একদম ধর্ম, এটা হয়তো বুঝতে পারছেন। এবং এখানে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে মধ্যামিকা বুদ্ধিজম আসলে সবসময় এক ধরনের এলিট ইন্টেলেকচুয়ালদেরই সবসময় অ্যাড্রেস করেছে,
তার এই যে মানে সারগত প্রবণতা, তার যে অংশটা আসলে সাধারণ মানুষের রিচ করেছে সেটা হচ্ছে বজ্রযান এবং সহযান। এবং মানে যে মানে মধ্যমিকা মানে মানে যে সবসময় একদম এলিট ক্লাসকে বজ্র জিনিস মানে এটা শাব্দিক এবং মানে মানে ঐতিহাসিক বিকাশ। বজ্র হচ্ছে বোধি থেকে আসা, বুঝতে পেরেছেন, যে বোধিপ্রাপ্ত হওয়া, যে বোধিপ্রাপ্ত হচ্ছে এখানে আর কোনো বোধি না, শূন্য যে বোধি, মানে যে কোনো বোধি যে বোধি না, সেই জ্ঞানটাই হচ্ছে বোধিপ্রাপ্ত হওয়া। এপিস্টেমোলজিক্যাল যে আর কি হায়ারার্কি সম্পর্কে মানে আমি কিছু কিছু জায়গায় পড়েছি, এরকম 4টা ধাপ বলা হয় যে আই নো হোয়াট, আই ডোন্ট নো হোয়াট আই নো, এরকম, তারপরে আই নো হোয়াট আই নো, আই নো হোয়াট আই ডোন্ট নো, এরকম 4টা যে ধাপ, এর সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? এটা তো মনে হয় ওয়েস্টার্ন মানে যে ডিমার্কেশন টাইপের আর কি, যে ওই কন্ট্রোলিস রাইস একবার বলেছিলেন না, ইট ইজ আননোন টু আস হোয়াট ইজ আননোন টু আওয়ার আননোন এনিমি, মানে যে কী কারণে আসলে ডিফেন্স ফান্ড বাড়ানো উচিত, মানে এই ধরনের। তো এই ধরনের বাক্য তো অনেকের মধ্যেই একই থাকে, বাট এটা কোনো কি মূলগত সার কোথাও পৌঁছাতে যাচ্ছেন এটা দিয়ে? না, বলছি যে মানে আমি এই ধরনের একটা ওয়েস্টার্ন লিটারেচারে এরকম আমি পেয়েছি, গ্রিকদের মধ্যে পাবে নাকি এই ধরনের? বলছে যে মানে জ্ঞানের 4টা ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটা সম্ভবত এরকম বলা হয়েছে যে আই ডোন্ট নো হোয়াট আই ডোন্ট নো, তারপরে হচ্ছে আই ডোন্ট নো হোয়াট আই নো, তারপরে হচ্ছে আই নো হোয়াট আই নো, আর হচ্ছে আই নো হোয়াট আই ডোন্ট নো। ঠিক আছে, সক্রেটিস প্রথম শুরু করছে। আচ্ছা, আমি ওই যে জায়গাটা, এই জায়গাটা আমরা বুঝতে পারছি যে আমি বলতেছি যে মানে ধর্ম প্রচারকরা, আমি অন্যদের সাথে অন্য ধর্ম প্রচারকদের সাথে তুলনা করি, তারা যে ইন্টেনশনে কী করছে, পরবর্তীতে জিনিসগুলো পাল্টে যায়, এটা ঠিক আছে। ওই জায়গাটা থেকে আমি সামাজিক দিকটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শনের বৌদ্ধ দর্শন মূলত ভারত এবং পৃথিবীর অন্য মানে এশিয়ার অন্যান্য পার্টি ছড়াই গেছে। সামাজিকভাবে আমাদেরকে কীভাবে করতে, আমি প্রথমে বলি যে ভারতের কথা বলি যে ভারতে তো যে ব্রাহ্মণ্যবাদ বা বর্ণপ্রথা যেগুলো ছিল, হ্যাঁ, হিন্দু ধর্মের তো ফান্ডামেন্টালিজম ওই জায়গায়, হিন্দু ধর্মেতেও আসলে মানে ফেইথে কোনো ফান্ডামেন্টালিজম নাই, হ্যাঁ, ফেইথটা খুব তারা এগিয়ে, এমনকি বৌদ্ধ তাদের 10 অবতারের একজন, তাকে তারা এবং যেমন শ্রী চৈতন্য তাদের 10 অবতারের একজন, হ্যাঁ। এবং এইখানে কিন্তু মানে বৌদ্ধ দর্শনের প্রভাবটা সমাজে কীভাবে পৌঁছায়, মানে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এটার কী প্রভাব পড়ছে। এবং আমাদের ইয়েতে আমরা আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখছি যে মানে একটা বৌদ্ধ যুগের একটা স্বর্ণযুগ ছিল, ধরেন মানে 3rd সেঞ্চুরি অনুবাদ, 2nd সেঞ্চুরি 17th সেঞ্চুরি, হ্যাঁ। না না, আমি বলতেছি যে ওখানে এসে যখন সেনদের শেষের দিকে ওই যে ওরা মানে একটা বৌদ্ধদের একটা, হ্যাঁ, মাস্কিলিং বৌদ্ধদেরকে তো তখন মানে দমানো হয়েছে, হ্যাঁ, মানে এবং ধ্বংসই করে দেওয়া হয়েছে আর কি। আমরা তো আমাদের এই ইয়েগুলো মানে এই যে স্বর্ণযুগে আসলে কি বাংলাদেশের মানে মানুষের জীবনে, তাদের ইতিহাস, তাদের ধর্মীয় ইয়ের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো সামাজিক প্রভাব আছে? যেটা হচ্ছে ধরুন মানে যে প্রথমত যেটা হচ্ছে যে আপনি আচ্ছা আপনি যেখানে পৌঁছতে যাচ্ছেন সেটা হচ্ছে যে মানে আমাদের বর্ণপ্রথা অথবা সমাজ রিফরমেশন নাকি যে বৌদ্ধ অথবা জৈন অথবা চারবাগদের যে গুরুত্ব, সেটা আমরা মনে হয় প্রথম লেকচারে কিন্তু আলোচনা করছিলাম। শেষের লেকচার যেটা হচ্ছে যে আমাদের এটা তো একটা দীর্ঘ আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে প্রথার মাধ্যমে একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারকে কি বৌদ্ধ দর্শন, আমরা তো অনেক সময় দেখতেছি যে অনেক প্রাচীন মানে স্ট্রাকচারটাকে ভেঙেছে কিনা, হ্যাঁ, অশোকের মতো একজন সম্রাটও মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, কিন্তু মানে একজন সম্রাট বৌদ্ধ, তাতে কি মানে সোশ্যাল স্ট্রাকচারের উপরে কোনো প্রভাব পড়েছে? এটা তো একটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে যেমন মানে আমার মূলত নেক্সট আলোচনাটাই সেটা হচ্ছে যে সোকল আজকালকে যে হিন্দু ন্যাশনালিজম বলে আমরা যেটাকে দেখি আর কি, যে মানে মনে হয় যে পুরো ভারতে যে প্রচুর মানে হিন্দু বলে যে একদম এন্টিটি তৈরি করা হয়েছে, তার কবে থেকে সূত্রপাত আর কি, মানে একই সাথে হচ্ছে বৈদিকদের সাথে যে হিন্দু ন্যাশনালিজমের যে একটা পার্থক্য হতো, হিন্দু বলতে কাকে বলছে, একই সাথে যেটা হচ্ছে যে মানে ধরুন এই যে দীর্ঘকাল, যেমন মনে করুন যে নাথ যারা
আমাদের এখানে কিন্তু নাথরা বুঝতে পেরেছেন এরা কিন্তু হিন্দু না, সনাতনী না। এরা মূলত মানে যে দেহকে কিন্তু বুঝতেছেন 40-50 বছর আগে দেহ কিন্তু তারা বুঝতেছেন সমাধিস্থ করতো, পুরাতো না। তো এখন সদ্য আমি শুনেছি অনেকগুলো নাথ ফ্যামিলি বুঝতেছেন আর যে পুড়িয়ে ফেলে, মানে তো এই যে ট্রান্সফরমেশন, এই ধরুন এই নাথ গোষ্ঠীটা বুঝতে পারছেন এরা কিন্তু মানে বলা হয় থাকে বুঝতে পারছেন এক ধরনের যে ওই বুদ্ধিজমের একটা সাবভার্স রূপ হতে পারে আর কি। ধরুন এইরকম না অসংখ্য ছোট ছোট বুঝতে পারছেন অস্পৃশ্য অথবা বুঝতে পেরেছেন যে ওই মানে যেটাকে আমরা বলতে থাকি যে মানে ফিফথ কাস্ট হিসেবে চিহ্নিত করা হয় আর কি, এরকম সম্প্রদায় বুঝতেছেন অনেক পাবেন যারা মূলত বুঝতেছেন হিন্দু সনাতনী না, কথা বুঝতে পেরেছেন, যারা এখানে অংশ কিন্তু হচ্ছে আমাদের মেইন স্ট্রিম যে ডক্ট্রিন সেখানে ডক্ট্রিনে বুঝতেছেন এবং মেইন স্ট্রিম পলিটিক্যাল চর্চা সেখানে হয়তো বা বুঝতেছেন 12th সেঞ্চুরি আফটারওয়ার্ড বুদ্ধিস্টরা ব্যাপক অর্থে হয়তো পলিটিক্যালি বুঝতেছেন মার খেয়েছে, কিন্তু হচ্ছে বুঝতেছেন যে ছোটো ছোটো যে গোষ্ঠীগুলো আছে তার মধ্যে কিন্তু এটা কন্টিনিউ বিকাশ করেছে। এবং ওভার রিসেন্টলি বুঝতেছেন যেমন 1947 পরে ভারতের কনস্টিটিউশনে হিন্দু ডিফাইন করার পরে আমরা নেক্সট লেকচারে দেখবো সেটা হচ্ছে যে ওই মূলত কীভাবে এই ছোটো ছোটো গোষ্ঠী যারা হয়তো ভিন্নতার মধ্যে ছিল কীভাবে তারা বুঝতেছেন মানে সংকটের মধ্যে পড়লো এবং কীভাবে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে আর কি, মানে এটা একটা বিষয়। তার মানে হচ্ছে যে আপনি যে এই যে ট্রান্সফরমেশন যেটা করছেন এরা কিন্তু এখানে প্রেজেন্ট ছিল, আছে, এরা হয়তো কখনো চিহ্নিত কখনো হয়তো আমাদের দৃষ্টির বাহিরে, কিন্তু তারা প্রেজেন্ট মানে যে এখানে আছে। এবং এটা একটা বাস্তবতা। আর 2 নম্বর যেটা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই পুরা যে ধারাটা যেটা হচ্ছে বুঝতে পেরেছেন একটা বিশেষ ধারার এগেনস্টে তৈরি হওয়া, মানে যে এবং এটা হচ্ছে মূলত বুঝতে পেরেছেন এই বর্ণপ্রথা এবং বৈদিক শাস্ত্র। এবং খুব সিম্পল যেটা হচ্ছে আমরা প্রথম আলোচনা বলছিলাম যে ওই বেদের এগেনস্টে চারবাগদের দ্বারা একদম সাংস্কৃতিক প্রতিরোধ, এবং এটা একটা চিন্তার ক্ষেত্রে একটা বিপ্লব তৈরি করেছে আমাদের এই এলাকায়। একজনের বেদ সমালোচক যে এই ধারাগুলো এবং তাদের প্রত্যুত্তর দিতে যে বুঝতেছেন আরও 6টা যে ধারা তৈরি হয়েছে, এটা হচ্ছে যে চিন্তার যে জায়গাটা চর্চার ক্ষেত্রে বুঝতেছেন আপনি প্রচুর বুদ্ধিস্ট পাবেন অথবা মিক্স পাবেন বুঝতে পেরেছেন। আর মানে পার্টিকুলারলি হিন্দু বলে আপনি আজকালকে যাকে দাঁড়া করবেন এটা তো ডিফাইন করাই খুব কঠিন, যেটাকে আমরা সামনে মানে একটা বিষয় যেমন মানে এটা বৈষ্ণববাদ আসার পরে এক ধরনের চেঞ্জ এসেছে, কিন্তু এর আগে তো ধরেন শৈব, শাক্ত, বিষ্ণু এই ধর্ম ছিল আর কি। মানে হিন্দুদের যে এই মানে অনেকে শাক্তবাদী ছিল, অনেকে বিষ্ণুবাদী ছিল, অনেকে ধরেন শৈববাদী, এই 3-4টা সেক্ট ছিল। এরা মানে পরস্পর থেকে মনে হয় মানে আপনি যেটা বলছেন এটা হচ্ছে খুব মেইন স্ট্রিম ডিসকোর্সের অংশ যে এই ধারাগুলোই মূলত যে হিন্দুইজম, কিন্তু আমার আসলে ফাইনাল লেকচারের মূল বিষয়বস্তুই হচ্ছে বুঝতে পেরেছেন আসলে ওইরকম ধারাগুলো থেকে আসলে হিন্দু ধর্মটা তৈরি করা না, এটা পলিটিক্যাল কনস্ট্রাকশন 19th সেঞ্চুরিতে। আমি মূলত লিটারেচার দিয়ে দেখানোর চেষ্টা করবো, সেখান থেকে আমাদের জাতীয়তাবাদের ধারণাগুলো ট্রান্সফরমেশন এই বিষয়গুলো আসবে। এখন আমরা যেভাবে বিশাল সেটা তো আর ছিল না। এমন ঐতিহাসিকভাবে আপনার যখন বিজেপি আন্দোলন চলতেছে এবং যখন হিন্দু মুসলিম পলিটিক্স দুইটা দল হয়ে গেছে, ওই সময়ও মানে হিন্দুদের মধ্যে প্রচুর মানে জাতপাত এইসব ইয়ে ছিল। এবং তখন ওই যে যতীন সরকার লিখছেন ওনাদের বইতে যে হিন্দু মহাসভা একটা পজিটিভ রোল প্লে করছে, যে সব হিন্দুদের তারা বলছে যে হিন্দুদের মধ্যে কোনো করা যাবে না, মানে এত জাতপাতের ইয়ে করা যাবে না। এটা নিয়ে তো মানে সম্ভবত কি হিন্দু মহাসভার ব্যাপারটাকে কি স্যাটায়ার করে শিবরাম চক্রবর্তীর একটা গল্প তো আছে, নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে করছে না আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সর্বধর্ম সম্মেলন একটা প্রশ্ন মানে যেটা হলো এখানকার যে মানে ঐতিহাসিকভাবে এখানকার আবাসিত লোক যারা তাদের মানে প্রথম এরা মানে এখানকার স্থানীয় আদিবাসী ছিল, এদের স্থানীয় ধর্ম ছিল, তারপরে কি হিন্দু প্রবেশ করে নাকি এর ভিতরেই বৌদ্ধবাদ প্রবেশ করে আমাদের এখানে? না, এখানে তো বৈদিক চিন্তাটা এই অঞ্চলে আসা মূলত যে ডেটিংটা যেটা করা হয়ে থাকে আগে করা হতো যে 15th সেঞ্চুরি থেকে খাইবার গিরিতে মূলত যে এদিকে মানে বলা হয়ে থাকে যে মানে আর্যরা হয়তো ভাষাভিত্তিক জাতিগোষ্ঠী হোক অথবা যেইটাই হোক আর কি এদিকে এসেছে আর কি, কিন্তু সমকালীন যেটা ভাবা হয়ে থাকে সেটা হচ্ছে যে সম্পূর্ণটা মানে হবে হয়তো 2000 BC-র দিকে। এবং আমাদের এই এলাকায় আসতে আসতে ধরেন বুঝতেছেন তারা 800-900 বছর লেগেছে এই এলাকা পর্যন্ত। এবং বারবার একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে এই এলাকায় প্রায় সময় বুঝতেছেন যেমন R.C. মজুমদারের যদি আপনি বাংলাদেশের হিস্ট্রিটা দেখেন সেখানে প্রথম খণ্ডেই পাবেন এই এলাকায় বুঝতেছেন মানে বিভিন্নভাবে বুঝতেছেন লোক ব্রাহ্মণ ধরে নিয়ে আসা হতো, কারণ এই এলাকার মূলত দ্রাবিদিয়ানরা অথবা এই এলাকার লোকাল মানুষরাই এটা
এবং আমার একটা অন্যতম থিসিস যেটা প্রথম বক্তৃতা থেকে যেটা সূত্রপাত করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই এলাকার চিন্তা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য যেটা হচ্ছে এই এলাকা মানে কোনটা, গঙ্গার পূর্বাঞ্চল এবং গঙ্গার হইতেছে যে পশ্চিমাঞ্চল, এই যে দুই অঞ্চল আর কি। পশ্চিমাঞ্চলে যে বৈদিক চিন্তা বুঝতে পারছেন এই এলাকা সবসময় কনফ্রন্টেড। এই কনফ্রন্টেশনটা বুঝতে পারছেন কখনোই শুধু জ্ঞানতাত্ত্বিক না, এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিরোধের জায়গাটা, এবং যেটা সূত্রপাত হচ্ছে চারবাগদের থেকে। এবং সে যে চারবাগ এই এলাকা বুঝতেছেন অনার্য মানে জাতিগোষ্ঠী যারা ধারণা করে যেতে পারে বুঝতেছেন সম্ভবত আউটকাস্ট, আউটকাস্ট কথা বুঝতে পেরেছেন, এবং আউটকাস্ট, এবং হচ্ছে যে এইটার প্রতিরোধের এবং পরবর্তী সময় যেটাতে বুঝতে পারছেন সম্পৃক্ত হচ্ছে বৌদ্ধরা এবং হচ্ছে যে জৈনরা। এবং এই যে চিন্তাগুলো মানে বিকশিত এবং সবকিছু এই স্পেকট্রামের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই এলাকাগুলোতে আপনি দেখবেন নাকি প্রচন্ডভাবে একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে জৈন মহাবীর ও আর বুদ্ধ তো প্রায় সমসাময়িক, মানে মূলত ধারণা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধর মানে জন্মের সময় মোটামুটি মহাবীর প্রতিষ্ঠিত, এবং সে মানে ওই মানে কি বলা যায় বাঁকুড়া এইদিকে এসেছিল, ওখানকার স্থানীয় লোকরা নাকি কুকুর লেলে দিছিল মহাবীরের উপরে। এটা জৈনদের একটা মানে গ্রন্থে উল্লেখ আছে যে এখানকার লোকরা এই মহাবীরের উপর কুকুর লেলে দেওয়া হয়েছিল। তখন তো বাংলা একবারে ধরেন মানে কোনো মতে ধরেন মাত্র মানে মানুষ বাস বা এরকম হচ্ছিল বা সিভিলাইজড। আমার তো মনে হয় যে সুফি মুস্তাফিজুর রহমান ভিন্ন কথা বলবেন। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় মানে যে মানে আমার কাছে বুঝতে পেরেছেন এই এলাকার যে এই বিষয়গুলো কোনো শুধু একজনের তথ্য জায়গা থেকে না, একজনের আইডেন্টিটির সাথে খুব অতপ্রতভাবে জড়িত। সেটা হচ্ছে যে এখন থেকে 50 বছর আগে বুঝতে পারছেন এই বাংলাদেশের বুঝতে পারছেন লোকের ইতিহাস এবং সভ্যতার ব্যাখ্যা হয়তো হরপ্পা মর্যাদা দাঁড়িয়ে এখানে প্রায় 2500 কিলোমিটার দূরে, ঠিক আছে। মানে আমি বলছি না যে এই যে এত, কিন্তু হচ্ছে যে সুফি মুস্তাফিজুর রহমানের বদৌলতে যেটা হচ্ছে ওয়ারি প্রোটেকশন নিয়ে যথেষ্ট প্রশ্নবিদ্ধতা আছে অনেক কিছু মানে, কিন্তু হচ্ছে যে আমাদের এই মাটিতে হয়তো বুঝতে পারছেন যে সভ্যতার বুঝতে পারছেন যে গোড়া পত্র হয়তো বা বেশ প্রাচীন। মানে এটা সভ্যতার কথা শুনে আমি যে প্রশ্ন সেটা ইয়েতে আমার মনে পড়লো যে আমাদের এখানে মানে শুধু মানে চৈতন্যেরও অনেক আগের থেকেই আর কি মানে লোকায়ত যে গোলাঘাটটা ওইখানে ঐতিহাসিক দিকে আছে, এবং আপনি যে ভৌগোলিক এলাকাটার কথা বলবেন এটা নিয়ে আমার একটা মানে মানে ইয়ে আছে, আমার ব্যক্তিগত এটা অভ্যুত্থান জায়গায় কতটা যে মানে ওখানে ওই পশ্চিমবঙ্গের লোকজন আছে তারা ওই তাদের ওই একটা জায়গাটা তারা বলে গো বলার মানে ওখানে ওই জায়গাগুলো এমনই বিরান যে একটা লোক মানে একজন যোদ্ধা একটা কুয়ার মালিক প্রায় 5-6 স্কোয়ার কিলোমিটারের লোকজন সব তার উপরে ওইখানে মানুষের বিদ্রোহ করার অত ক্ষমতা নেই। কিন্তু বেঙ্গল কিন্তু অন্যরকম একটা জায়গা, এখানে মানে এত পানি এত জঙ্গল গিয়ে যে কোনো লোক একটা আউটকাস্ট দিয়ে বাইরে গিয়ে সমাজের বাইরে গিয়েও একটা লোককে সার্ভাইভ করা। এখানে খুব সুন্দর মনে আপনার এই কথা ধরে একটু বলি, রুমেলা থারপার এখানে সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে বেঙ্গলে দীর্ঘকাল ধরে মানুষ আছে এবং হচ্ছে সব বুঝতে আছেন ওই এলাকা থেকে যারা সার্ভাইভ করতে পারেনি, কিন্তু বেঙ্গলের বুঝতে আছেন যে গুরুত্বপূর্ণ জায়গা এটা প্রথম হচ্ছে মুঘলদের পিরিয়ডে, সেটা কখন যেটা বুঝতে আছেন ল্যান্ড রিফর্মেশনের মধ্যে দিয়ে। বেঙ্গলের ল্যান্ড রিফর্মেশন যে সমস্ত আছেন যে ল্যান্ডে যেটা সেখানে যে আবাদ করবে সেই জায়গার মালিক, এবং সেখানে শর্ত হচ্ছে একটা মসজিদ করতে হবে। এখানে বেঙ্গলের মুসলমানের মানে যে এক্সপানশন হয়েছে এই মসজিদ কেন্দ্রিক এই ল্যান্ড রিফর্মেশনের আইডিয়া থেকে আর কি, এবং সেখানে বুঝতেছেন তখন কি হয় যে এখানে প্রচুর রেভিনিউ আসা শুরু করে, তখনই বুঝতেছেন আগ্রহটা তৈরি হয়। এর আগে বেঙ্গল সবসময় বুঝতেছেন মানে বিচ্ছিন্ন ল্যান্ড হিসাবে আর কি, এবং হচ্ছে এখন যে দূরবর্তী ল্যান্ড আর কি, কিন্তু এই জায়গার মানুষের বুঝতেছেন চিন্তার যে একদম নিজস্ব মানে ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। আমাদের মূলত প্রবণতা হচ্ছে ওই জায়গা থেকে মানে ক্যারেক্টারিস্টিকটা খোঁজা যে এখানে আছে কিনা। আসলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু অনেক ব্যাপক, ক্যানভাস অনেক বিরাট। আমাদের যেই ছোট পরিসরে আলোচনা করতেছি এখানে কিন্তু এটা পুরো করা সম্ভব নয়। তারপরে বক্তা কিন্তু এর আগে 3টা আলোচনা যতটুকু সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করছে। মানে এত ছোট ক্যানভাসে এই ব্যাপক আলোচনা না করলে এটাতে অনেকগুলো আলোচনা করতে হবে, কাজেই এটা মানে হচ্ছে যে মানে চিন্তার ইতিহাসের ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের চিন্তার ইতিহাসের বৌদ্ধ দর্শনের গুরুত্বটা হ্যাঁ অন্য সব কিছুর চেয়ে আপনি বেশি মনে করেছেন অন্য সব চিন্তার চেয়ে। দুটো ক্ষেত্র থেকে সেটা হচ্ছে যে ধরুন এই পুরো মানে আমি চিন্তা বলতে কোন চিন্তাকে চিন্তা ভাববো এটা একটা বিষয়, আর কোন চিন্তা আমার পক্ষে জানা সম্ভব কি জানা সম্ভব নয় এটা।
এখন মূলত যেটা হচ্ছে বুঝতে পেরেছেন যে ধরুন মানে আপনি যে সময় মানে যে আর্কিওলজিক্যাল সাইট খুঁজতে পারছেন, চিন্তার ক্ষেত্রে আপনি আর্কিওলজিক্যাল নমুনা দুভাবে খুঁজতে পারেন। একটা হচ্ছে বুঝতেছেন আমাদের সাধারণ ভাষার মধ্যে প্রতিষ্ঠিত বুঝতেছেন যে চিন্তাগুলোর মধ্যে বুঝতেছেন আপনি ঐতিহাসিক ইন্টারপ্রিটেশন দ্বারা করাতে পারেন, এটা একটা মানে ও যে মানে ক্যারেক্টারিস্টিক খোঁজা। একটা হচ্ছে বুঝতেছেন আপনার এই অঞ্চলে লিখিত যে চিন্তাগুলো আছে সেই লিখিত চিন্তাগুলোর মধ্যে থেকে বুঝতেছেন একদম চিন্তার ইতিহাস কনস্ট্রাকশন করা। আমার এখানে বুঝতেছেন মূলত প্রবণতা হচ্ছে বুঝতেছেন এক ধরনের লিখিত চিন্তার ইতিহাসে কনস্ট্রাকশন করা। কারণ আমি প্রথম গত লেকচারে অথবা এর আগের লেকচারে এই সূত্রটা টানছিলাম, আমাদের এই এলাকার লোকজন বুঝতে পারছেন যে আনঅ্যাওয়ার থাকেন যে ভাষার সাথে চিন্তা সম্পর্কে খুব অতপ্তভাবে টানছিল। আপনি যদি বলেন যে এই আসলে কোন চিন্তার মানে ইতিহাস, আমি বলবো খুব সিম্পল, সেটা হচ্ছে কনসিয়াস চিন্তার ইতিহাস। মানে যে আপনাদের সচেতন যে চিন্তা, লিখিত চিন্তা কিন্তু খুব সচেতন চিন্তা, অসচেতন কোনো চিন্তা না। হয়তো অসচেতনতা থাকতে পারে, লেখা হয়তো বা খুঁজে পেতে পারেন, বাট আপাতত দৃষ্টিতে তার সচেতনতা কথা বুঝতে পেরেছেন। এই যে সচেতন চিন্তার যে ইতিহাস, আমার মূলত লকেটটা হচ্ছে ওই সচেতন চিন্তার ইতিহাস। এখন আপনি বলতে পারেন যে এর উদ্দেশ্যটা কী কারণে, এর খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে কি জানেন যে এই সকল মানে ওই বিশ্বায়নের নামে বুঝতে পারছেন, ওই বৈশ্বিকতার সময় বুঝতে পারছেন আমরা বিভিন্নভাবে বুঝতে পারছেন উদ্বাস্তুতে পরিণত হই। ওই কালকে হয়তো ফ্রান্স থেকে নতুন কোনো তথ্য আসে বুঝতে পারছেন এখানে পুরো আঁকিয়ে যে বুঝতে পারছেন দখল করে নিয়ে, পরশুদিন হয়তো বুঝতে পারছেন যে ফারিস থেকে বুঝতে পারছেন কোনো এক ফ্যাশনের কনসেপশন আসে অথবা পেন্টিংয়ের স্টাইল আসে, সেটা আবার দখল করে নেয়। কিন্তু আমাদের এখানে হয়তো বুঝতে পারছেন কোনো কিছু খুঁজে পাওয়া যেতে পারে কিনা না, সেটা একদম এক্সপ্লোরেশনের এই প্রবণতা। এখন যেটা হচ্ছে বুঝতে পারছেন আলোচনা যে সময় ওই যে আর্যনাথের সাংস্কৃতিক সংঘাত এবং হচ্ছে যে আমাদের চিন্তার বিকাশ, সেখানে কিন্তু কী করেছি অনার্যের অংশটা দিকে ফোকাস করা। এরপরে আমাদের চার বাকি আসে যেটা হচ্ছে পিওরলি আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা অনার্যের, এবং অনেক ক্ষেত্রে বলা যেতে পারে বুঝতে পারছেন আউটকাস্ট যারা কি সেটা। এবং সেইখান থেকে বুঝতে পারছেন তারপরে যে বৌদ্ধরা যেটা হচ্ছে বুঝতে পারছেন যে বৈদিক চিন্তাকে যে কনফ্রন্ট করছে না, এবং এই এলাকার চিন্তা যদিও মানে গৌতম বুদ্ধ নিজে ক্ষত্রিয়, কিন্তু ওনার এই জ্ঞানটা বুঝতে পারছেন অনেক বেশি বুঝতে পারছেন অবৈদিক, মানে সেই জায়গা থেকে আর কি। এবং তারপর হচ্ছে বুঝতে পারছেন জৈনরা যে আলোচনাটা আসতে পারতো, কিন্তু জৈনটা দুটো কারণে এই আলোচনাটা আসে না এমনি যে প্রথম দিনে ছাড়া। অন্যতম কারণ হচ্ছে যে আপনি বুদ্ধ চিন্তা দিয়ে আপনার সমকালীন অনেক কিছু যে অর্গানিক যে চিন্তা বলে যে আমাদের এই আজকালকে অনেকে বলে থাকেন যে বাউলদের যে চিন্তার মধ্যে যে অর্গানিক যে চিন্তা সকল ঔপনিবেশিত যে চিন্তা, সেটার যে বুঝতে পারছেন যে সিটগুলো খুঁজে পায়, সেইটার বুঝতে পারছেন কখনো বিশেষ সময় বুঝে বোঝা সম্ভব নয়। এবং লালনকে আপনি বিশেষ সময় বোঝা সম্ভব নয়। আপনি লালনকে যদি বুঝতে হবে বুঝতে পারেন একদম ঐতিহাসিক স্পেকট্রামের মধ্যে বসা বুঝছেন, কারণ লালনের মধ্য দিয়ে অসংখ্য সময় প্রকাশিত হচ্ছে। এই যে অসংখ্য এটার সাথে আপনার মানে শ্রী চৈতন্য বা পরে নিত্যানন্দ মহাপ্রভু একটা ধারাবাহিকতা আছে। জি, ধারাবাহিকতা যেটা হচ্ছে যে খুব স্পষ্ট, যেটা হচ্ছে যে অনেকগুলো তো আলোচনা তো অনেক ক্ষেত্রে আসে না, যেমন হচ্ছে যে শঙ্করাচার্য যে বুঝতেছেন মানে যে মানে তার সমৃদ্ধি এবং পরমের যে ধারণটা, এটা মূলত আসে অশ্বঘোষ থেকে। এবং সেই অশ্বঘোষার হইতেছে বুঝতেছেন প্রথম ব্রাহ্মণ যিনি আবার বুঝতেছেন মূলত যে মানে বুদ্ধ ধর্ম গ্রহণ করে নাকি, খুব নাম করার সময় কনিষ্কার সময়কার। এবং এই অশ্বঘোষ থেকে আসা বুঝতেছেন ওই চিন্তাটা কীভাবে শঙ্করাচার্য প্রভাব পড়েছে এবং পরবর্তী সময় এই অঞ্চলে সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আছে এখানকার প্রত্যেকবারই বুঝতেছেন একটা জিনিস সবসময় প্রেজেন্ট চিন্তা, সেটা হচ্ছে বুঝতেছেন ওই যে আমাদের এখানে সকল যে কাস্ট স্ট্রাগল যেটা আছে, এই স্ট্রাগলটাকে বুঝতেছেন ওভারকাম করা। হয়তোবা এই কাস্টকে বুঝতেছেন বিভিন্ন পরিসরে 19th সেঞ্চুরিতে যে সময় আলোচনাটা হচ্ছে সেখানে কিন্তু এই আলোচনাটা আসতেছে। আপনি রবীন্দ্রনাথের লেখা যেরকম পাবেন ঠিক ওরকম বুঝতেছেন আমাদের গান্ধীজির লেখা পাবেন এরকম, আবার আম্বেদকারের লেখা পাচ্ছেন আপনি, যে এই স্ট্রাগলটা যেটা বিভিন্ন স্বরে প্রকাশিত হচ্ছে। আবার লালনের মধ্যেও কিন্তু আছে যে ক্লাসের যে বিষয়টা, এটা হচ্ছে এভার প্রেজেন্ট রিয়েলিটি। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে একটি আসলে বুঝতেছেন এই যে দুই চিন্তাগুলোর যে প্রকাশমান এবং একজন অন্তর্দ্বন্দ্বের যে জায়গাগুলো আর কি। আর মূলত সেই জায়গা থেকে যেটা কি যে ক্লাসের নিম্নবর্গের যে চিন্তা, সেই চিন্তাটাই মূলত এখানে কি যে মূলত ফোকাস করা। আর আমার মূলত মানে আজকের লেকচারটা অনেকাংশই গুছিয়ে দেওয়া হয়নি হয়তো বা মানে বৌদির কারণে, মানে যে খেল হারিয়ে যাওয়ার কারণে। কিন্তু মূলত আমার পরিকল্পনা যেটা ছিল মূলত কি যে ওই মানে গৌতম বুদ্ধ থেকে আমাদের এই চর্যাপদ পর্যন্ত একদম সূত্র টানা আর কি, যার ফলে পরবর্তী সময় যে আমাদের এখানকার জাতীয়তাবাদ একজন ইমাজিন কমিউনিটি, মানে ওই থেকে এক্সপ্লোর করে বুঝতে পেরেছেন কীভাবে বুঝতেছেন এই সমকালীন বাস্তবতা বিভিন্ন জায়গায় বুদ্ধিজম একটা প্রভাব রাখতে পারে। তবে বুদ্ধিজম কখনো বুদ্ধিজম হিসেবে আসবে না, যেমন মানে ঔপনিবেশিত চিন্তা কিন্তু বিপনিবেশিত সময় বুঝতেছেন কখনো বুঝতেছেন আমি সরাসরি ঔপনিবেশিত ফিরে যেতে পারি না, তার সবসময় সমকালীন বাস্তবতাকে কিন্তু বুঝতেছেন অ্যাড্রেস করতে হয়।
যেমন আপনি কখনো বাউল সঙ্গীত বুঝতেছেন, আমাদের সমকালীন বুঝতেছেন প্রাতিষ্ঠানিক জ্ঞানের অংশ হওয়ার স্ট্রাগলটা কোথায়? তার কারণ হচ্ছে বুঝতেছেন সে সমকালীন যে আমাদের বাস্তবতা আছে না, সে বাস্তবতা অনেক অংশকে অ্যাড্রেস করতে পারে না, এবং সেই যে ডেভেলপমেন্টের যে জায়গাগুলো রিলিজিয়ন যেটা প্র্যাকটিস রিলিজিয়ন এবং রিলিজিয়নের যে ফিলোসফিক্যাল প্রভাব, এটা তো ডিফারেন্ট কিছু, এবং ফিলোসফিক্যাল প্রভাবটা আমাদের মধ্যে মানে অজান্তেও এটা পড়ে আর কি। মানে এটা হলো মানে এটা হচ্ছে যে কালেকটিভ আনকনসিয়াস অনেকে বলে থাকেন, বাট মূলত এটা হচ্ছে ভাষাতাত্ত্বিক কারণে। আপনি যে ভাষার প্যারাডাইমে বসবাস করেন, সেই ভাষাটা আপনি ইনহেরিট করেন, যে এই ধারণাগুলোর মধ্যে আর কি বসবাস করেন, একদম আর কি যে ল্যাঙ্গুইস্টিক্যাল রিয়েলিজম আর কি বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হলো পাল আমলে এই মানে তাম্র শাসনে এবং শিলালিপিতে যে পাওয়া যায় বহু ব্রাহ্মণদের ধরেন জমি দেওয়া হয়, এবং এটা অনেক ক্ষেত্রেই ধরেন প্রায় হলো ধরেন বৌদ্ধদের সম পর্যায়ে হয়ে যায়। মানে তখনও মানে ধরুন ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা করা হতো, তাদের জমি দান করা হতো। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মানে এটা একটা কোয়েশ্চেন যে একটু আপনার একটা বিষয়, সেটা হচ্ছে কেন বুদ্ধিজম, সেটা আমি মূলত এটা উদ্দেশ্য দিলে যাতে ওদের আমাদের এখানে ইতিহাস পাঠের দুটো বড় দাগে ধারা আছে। একটা ধারা যেটা হচ্ছে যে ইতিহাসকে আপনার কিন্তু একজন থিওরাইজেশনের বিষয় আছে। একটা আরসি মজুমদার থেকে নিরসি চৌধুরী থেকে শুরু করেন এই অঞ্চলে যারা একটা মনে করেন, সেটা হচ্ছে যে আমাদের ইতিহাস পাঠটা করতে হলে বৈদিক এবং আর্যকে কেন্দ্র করে করা, এটা একটা। আরেকটা যে অংশটা যেটা আছে মূলত যে হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র বা কীর্তিমোহন সেন, অমর্ত্য সেনের নানা, ওনারা যেটা মনে করেন যে আমাদের এই অঞ্চলে যদি চিন্তার বেসিক ক্যারেক্টারিস্টিক ধরতে হয়, সেটা ধরতে হবে আপনার বুদ্ধিজমের থেকে আর কি। মানে তো আসলে মানে এক ধরনের থিওরিটিক্যাল এবং ঐতিহাসিক প্যারাডাইম থেকে নেওয়া, মানে যে কিগুলো নেওয়া আছে যে ওই জায়গাগুলো, বুঝতে পারলাম। এবং সেখানে একটা আলটা খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উৎপাদন হয় যে ওই মানে যেমন অনেকে আবার মনে করেন সেটা হচ্ছে যে এই বুদ্ধ দর্শনও কিন্তু আর্যদেরই চিন্তার অংশ, যেটা আপনি বলছেন অনেকেই এটাও মনে করেন নাকি। বাট ওই মানে চিন্তার ক্ষেত্রে এই ডিমার্কেশনটা আমি আর কি লাস্টের লেকচারটা যেখান থেকে আলোচনা হবে, এই আর্য রেস, এগুলো কিন্তু খুব রিসেন্ট ফেনোমেনন শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে ইভেন যে, এবং ওই সেক্ষেত্রে যে ডিমার্কেশনটা হচ্ছে বুঝতেছেন যে চিন্তার ক্যারেক্টারিস্টিকের জায়গা থেকে তারা অথবা মানে যে রাদারদের এক ধরনের অ্যান্টি বৈদিক, এটা এই কারণে যে মানে চিন্তার ইয়েটা ধারাটা ঠিক বৈদিক না, যা বৈদিক ধরেন বুঝতেছেন এসেনশিয়াল চিন্তাগুলোকে এগুলো প্রশ্নবিদ্ধ করছে সেই জায়গা থেকে, মানে ওই জায়গা থেকে একই ক্যারেক্টারিস্টিক করা। আর আমরা শেষ করবো আমাদের আসলে আমি প্রথমেই বলছি যে এই আলোচনাটা এত ব্যাপক, মানে এই এত ছোট ক্যানভাসে এটা পুরোপুরি সিদ্ধান্তে আসা সম্ভব না। এটা আলোচনা করতে গেলে এটা মানে কন্টিনিউ অনেকদিন করা যাবে। কাজে আমাদের তো একটা সময় একটা সীমাবদ্ধতা আছে বক্তা, তারপরেও ওনার মানে সংক্ষিপ্ত সময়ে এর আগে দুটো আলোচনা আজকে নিয়ে মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং আগামী পাঠচক্রে হয়তো এটার একটা মোটামুটি একটা রূপ, তারপরে রূপ দেওয়া যাবে না। আমি এটা বলবো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একেবারে এই 1 ঘন্টা আলোচনা সম্ভব না। কাজে আমাদেরকেও মানে ওইভাবে আর কি মানে আলোচনাগুলো শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই, আগামী পাঠচক্রে সবাইকে আমন্ত্রণ জানিয়ে, এবং বক্তাকে অশেষ ধন্যবাদ। ওনাকে একটা বিষয় যেটা এখন আলাপ করা যায়, যেটা হলো বোধ মানে এই করেন ধর্মানন্দ কুশাম্বীর বাবা, ও একটা দেখা হয়েছে বলে কিন্তু পরিশ্রম হয়নি।